15 নম্বর অঙ্কটা কি বলে দেখ, আগের দিন যে তোকে 11, 12, 13, 4টে অঙ্ক করেছিলাম। ওই 4টে অঙ্ক যদি বুঝে যাস তাহলে এই অঙ্ক শিখে গেছিস। ঠিক আছে তো? ওইগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোকে না? এরকম অঙ্কই পরীক্ষায় আসবে। আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম ওই অঙ্কগুলোই পরীক্ষায় আসবে। ঠিক আছে তো? আর আজকে কোন অঙ্ক করাচ্ছি ওই আগের দিন যেগুলো করেছি সেইগুলোই আজকে কন্টিনিউ হচ্ছে। এ ব্রাউন ইজ অ্যান এমপ্লয়ি অফ জিন্দাল কোম্পানি। মানে এ ব্রাউন কোথাকার এমপ্লয়ি? জিন্দাল কোম্পানি এমপ্লয়ি। সাবমিট দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। বেসিক স্যালারি বলেছে 10,000 টাকা করে প্রতি মাসে। ডিএ বলেছে 5,000 টাকা করে প্রতি মাসে। এইচআরে আগের দিন এইচআরেই করালাম মনে পড়ছে? দ্য হাউস রেন্ট অ্যালাউন্স একদম পুরো যেমনভাবে করেছিলাম আজকেও সেইভাবেই করব। 3,000 টাকা প্রতি মাসে। হি লিভস উইথ হিজ ফ্যামিলি ইন কলকাতা ইন এ রেন্টেড ফ্ল্যাট। মানে সে তার ফ্যামিলি বুঝেছিস? তার ফ্যামিলির সাথে কলকাতায় বসবাস করে রেন্টেড ফ্ল্যাট মানে ভাড়া বাড়ি। রেন্ট বলেছে 2,500 টাকা পেড বাই হিজ ফাদার। রেন্টটা কে পে করে? তার বাবা পে করে। ঠিক আছে? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আগের দিন বলেছিলাম ৩০০ টাকা করে পার মান্থ বল দেখি। বলেছিলাম চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। কজন চিলড্রেনের জন্য ছাড় পাওয়া যায়? 2 জন। কত টাকা করে ছাড় পাওয়া যায়? 100 টাকা করে। মনে রাখতে হবে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স 400 টাকা করে প্রতি মাসে। আমি রুলগুলো পড়তে বলেছিলাম। ট্রান্সপোর্ট অ্যালাউন্স কি হয়? ফুললি ট্যাক্সেবল। ওগুলো পড়তে বলেছিলাম। ব্যাস এই অঙ্কটা একদমই এরকম অঙ্ক তোর পরীক্ষায় আসবে। এরকম আশা কর। এরকমই অঙ্ক পরীক্ষায় পাবি তুই। এবং 5 এখানে সবচেয়ে বড় আছে 2, 3, 5 এরকম অঙ্ক 5 নম্বরে আসবে। ঠিক আছে? আরেকটু ছোট করে দেবে। এরকমই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। দাগ কাট। রুপিসের দুটো দাগ কাট। দুটো বা একটা দাগ দিলেও হয়ে যাবে অঙ্কটা। লেখা তো উপরে কি লেখা লিখতাম, প্রতিটা অঙ্কে যেমন লিখতাম তেমনই লিখবো। আর লিখে সময় নষ্ট করছি না, বুঝিস তো? দুটো দাগ কাটছি, বুঝিস তো? দুটোই দাগ কাটছি। আচ্ছা, প্রথমে লিখবো কি? বেসিক স্যালারি। আমার সঙ্গে সঙ্গে কর তোরা প্রত্যেকে। বেসিক স্যালারি কত করে বলেছিল বল? 10,000 টাকা করে বলেছিল। 10,000 ইন্টু 12 মানে 1,20,000 টাকা। বাইরের ঘরে লিখবি, হ্যাঁ? তারপর কি বলেছিল বল? ডিয়ারনেস অ্যালাউন্সেস মানে ডিএ, শর্টে লিখলাম ডিএ। 5,000 ইন্টু 12 কত হবে? 60,000 টাকা লিখলাম। তারপর কি বলছে? এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্সেস লেখ। কত করে বলেছিল? 3,000 টাকা করে প্রতি মাসে। ভালো করে শুনবি। নিশ্চয়ই শুনতে পারবি। 3,000 ইন্টু 12 কত হচ্ছে? 3,000 ইন্টু 12 করলে কত হয়? 36,000 টাকা। প্রথম ঘরে লিখবো, হ্যাঁ? হয়েছে এত অব্দি? বুঝতে পেরেছিস তো? কর এত অব্দি কর। বেসিক করলাম, ডিএ করলাম। এবার এই হাউস রেন্ট অ্যালাউন্সেস 3,000 ইন্টু 12 36,000 টাকা প্রথম ঘরে লিখবি। লেখ, ডিএটা লেখ। ঠিক আছে, লেখ। হয়েছে তো? 3,000 ইন্টু 12 36,000 টাকা। লিখিস তো ডিএ? সরি, বেসিক লিখলি, ডিএ লিখলি। হুম। হাউস রেন্ট অ্যালাউন্স লিখলি কত? 3,000 ইন্টু 12 36,000। এবার এর থেকে মাইনাস করতাম কি? এক্সেমশন। মনে আছে তো? লেখ, মাইনাস দিয়ে লেখ এক্সেমশন। এখানে লেখ, আমি বোঝাচ্ছি, সব বোঝাচ্ছি। এক্সেমশন লিখে এখানে নীল লিখবো, নীল। নীল লিখবো। কেন? আমি কি বলেছিলাম? সে যদি নিজের বাড়িতে বসবাস করে, তাহলে কোনো ছাড় পাওয়া যায় না। বলেছিলাম তো? এখানে বলে, "স্যার ও তো নিজের বাড়িতে বসবাস করছে, ভাড়া বাড়িতে বসবাস করছে। তাহলে ছাড় পাবে না কেন?" ভাড়া বাড়িতে বসবাস করলে ছাড় পাওয়া যায়। একদম ঠিক। ভাড়া বাড়িতে বসবাস করলে ছাড় পাওয়া যায়। কিন্তু এখানে ছাড় পাবে না। কারণ ভাড়াটা কি ও দিচ্ছে না বাবা দিচ্ছে? বাবা দিচ্ছে। তার মানে তার মানে ছাড় পাওয়া যাবে না এখানে। বোঝা গেল কেন ছাড় পাওয়া যাবে না? সুতরাং মাথায় রাখতে হবে কিন্তু। কেন? এখন যদি বলে, "স্যার ভাড়া বাড়িতে বসবাস করলে ছাড় পাওয়া যায়।" তাহলে এখানে ছাড় পেল না কেন? যেহেতু বাবা ভাড়া দিচ্ছে। মনে রাখতে হবে। এই অঙ্কের মধ্যে আর কিছু ছিল না। শুধু এইটুকুই বোঝানোর ছিল। ৩৬,০০০ টাকা হয়ে গেল। তারপর কি বলেছে বল? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস লেখ। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কত টাকা করে বলেছে? ৩০০ টাকা করে প্রতি মাসে।
300 টাকা করে প্রতি মাসে, মানে 300 ইন্টু 12, আর 3টে চিলড্রেন আছে মানে ইন্টু 3 হবে, 300 ইন্টু 12 ইন্টু 3 কত হচ্ছে, 3 × 36 ইন্টু 3 10,800। ঠিক আছে, প্রথম ঘরে লিখবো 10,800, মাইনাস দিয়ে লিখবি এক্সেমশন। মাইনাস দিয়ে লিখবি এক্সেমশন। কি বললি তোরা, এক্সেমশন 100 টাকা করে পাওয়া যায় প্রতি মাসে, 100 ইন্টু 12 ম্যাক্সিমাম কজনের জন্য, দুজনের জন্য, তাহলে 2400 টাকা, বাদ দের থেকে 8,400 টাকা। বোঝা গেল? লেখ, সুন্দর করে লেখ, 8,400 টাকা বাইরে, 2400, তুই 24,000 লিখেছিস। 8,400 টাকা। লাস্ট একটাই পয়েন্ট, ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস। ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস কি হয়, ফুললি ট্যাক্সেবল। ট্রান্সপোর্ট অ্যালাউন্স কত বলেছে অঙ্কে পর, 400 টাকা করে প্রতি মাসে, তাহলে 400 ইন্টু 12 কত হলো, 4,800 টাকা। শেষ, অঙ্ক শেষ। যোগ কর, যোগ করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। 1,20,000 আর 60, 1,80,000। 1,80,000, 1,80,000 আর 30, 2,10,000, 2,16,000, 2,16,000 আর 12, 2,28,000, 2,29,200। অ্যান্সার হচ্ছে 2,29,200, এটাই হবে অ্যান্সার। তাহলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি 2,29,200। হয়ে গেল অঙ্কটা? এবার চলে আয় 16 নম্বর অঙ্ক পড়বো। 16 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে মিস্টার অমলেন্দু রয় ইজ অ্যান এমপ্লয়ি অফ ডেটাবেস কোম্পানি, মানে ও একটা কোম্পানির এমপ্লয়ি। ঠিক আছে, অন 1/4/23 হিজ বেসিক পে 9,400 টাকা পার মান্থ। হিজ ইনক্রিমেন্ট ফলস ডিউ অন জানুয়ারি এভরি ইয়ার 350 টাকা পার মান্থ ফ্রম এপ্রিল 23 টু জুন 23। খুব ভালো অঙ্ক দিয়েছে, মনোযোগ সহকারে শুনতে হবে, দাগ কাটবি পরে, আগে ভালো করে শুনবি, কোশ্চেনটা বুঝবি কিন্তু অঙ্কটা। তুই ভুল লিখে 2,29,200 বলেছি। কোশ্চেন 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 পড়, সময় নষ্ট করিস, কোশ্চেন পড়, পরের কোশ্চেনটা পড়। বলছে মিস্টার অমলেন্দু রয় ইজ অ্যান এমপ্লয়ি অফ ডেটাবেস কোম্পানি। মিস্টার অমলেন্দু রয় কোথাকার এমপ্লয়ি, ডেটাবেস কোম্পানির এমপ্লয়ি। ঠিক আছে, বলছে অন 1/4/23 তার বেসিক পে ছিল 9,400 টাকা করে, যেটা আমরা ছবি আঁকতাম, মনে পড়ে তো, একটা টাইম লাইন ড্র করতাম, 23-24 আঁকতাম, মনে পড়ছে না, 23-24, তোরা অবশ্যই খাতায় আঁকবি। 1/4/23 থেকে 31/3/24, এটাই তো আমাদের প্রিভিয়াস ইয়ার ছিল। বলছে 1/4/23 তার বেসিক পে ছিল 9,400। ঠিক আছে, 1/4/23 মানে এই তারিখে ওর বেসিক স্যালারি ছিল 9,400 টাকা। বলছে হিজ ইনক্রিমেন্ট, তার স্যালারি বাড়বে প্রতি বছর জানুয়ারি মাসে। তার মানে ধর জানুয়ারি মাস মানে কোথায়, এখানে ধর এটা কত, 1/1/24, এই তারিখে এসে ওর স্যালারিটা বাড়বে। তার মানে 9,400 টাকা কতদিন পাবে, এতদিন পাবে 9,400 টাকা, একই না, এতদিন 9,400 টাকা পাবে। বাড়বে তো 1/1/24, তাহলে এতদিন মানে কত মাস হচ্ছে, 4 থেকে 1/1 অব্দি ক মাস হয় জানিস, 9 মাস হয়। এত টাইম লাগলে হবে না, 9,400 ইন্টু 9, তার মানে তারপরে কত টাকা করে মাইনে বাড়ছে, 300 টাকা, 50 টাকা করে বাড়ছে। তা 350 করে বাড়লে কত হবে, এখানে মাইনে কত ছিল, 9,750 ইন্টু 3, বুঝতে পারলি ব্যাপারটা? সুন্দর করেছিলাম, আগে করেছিলাম, একদম পুরো ছবিটা এইভাবে আঁক। ঠিক আছে তো, অঙ্কের নাম্বার দে, 16 নম্বর দে, 16 নম্বর দিয়ে ছবিটা আগে আঁক, যেমন ভাবে এঁকেছি একদম পুরো সুন্দরভাবে আঁক এটা। 9,400 ইন্টু 9, ক্যালকুলেটর করতে হবে এগুলো সব, দাঁড়া। কত হচ্ছে, 84,600। হ্যাঁ দেখাচ্ছি, 84,600। 9,750 ইন্টু
3 কত হচ্ছে? 29,250। কত হচ্ছে টোটাল? 1,13,850। এটা ওয়ার্কিংসে করে দে, ওয়ার্কিংসে করে দে। বুঝতে পারলি তো ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছি এটা কি করলাম। আমি কি শিখিয়েছি যে এই অঙ্কগুলো স্যালারি করাচ্ছি, এই অঙ্কগুলো ১ম দিয়ে ভালো করে কর। যেমন ১ থেকে ১০ তুই নাও করাস কোনো সমস্যা নেই। কিন্তু ১১ থেকে যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোই পরীক্ষায় আসবে। এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় দেবে। বুঝতে পারছিস তো অঙ্কগুলো কিভাবে হচ্ছে? প্রতিটা জিনিস বুঝবি কিন্তু। এখান থেকে কিন্তু বড় অঙ্ক আসবে, এটা বলে দিলাম। বড় অঙ্ক এখান থেকেই আসবে। কত হলো? ১,১৩,৮৫০ হয়ে গেল তো? এটা হচ্ছে ওয়ার্কিংস। ওখানে সুন্দর করে যেভাবে করলাম। ১৩,৮৫০। হুম। হলো বেসিক হয়ে গেল এটা। এবার ডি এটা পড়বো। ওয়ার্কিংস করে নেবো। আগে ওয়ার্কিংস করে নেবো, অঙ্ক কত সুবিধা হবে। ডি এটা কি বলেছে? বলছে ফ্রম এপ্রিল 23 থেকে জুন 23, একটু ঘুরিয়ে দিয়েছে। বলছে এপ্রিল মাসের 23 থেকে জুন মাসের 23 অবধি তার ডিএ 40%। বুঝেছিস তো? ডিএ কত বলেছে? 40%। কবে কবে থেকে কবে অবধি? এপ্রিল থেকে জুন অবধি। তারপরে ঠিক আছে তো? অ্যান্ড দেয়ার আফটার 45% অফ হিজ বেসিক পে। ঠিক আছে? অফ হিজ বেসিক পে এটা বলে দিয়েছে। তাহলে এটা ওয়ার্কিংস করি, এখানে ধরবে না? ওয়ার্কিংস এ দেখাই। বেসিকটা তো হয়ে গেল। এখানে ওয়ার্কিংস লাইক ডিয়ারনেস অ্যালাউন্সেস। লাইক ডিয়ারনেস অ্যালাউন্সেস, খুব ভালো পয়েন্ট দিয়েছে এটা। কি বলেছে তোরা? ওরা তোরা কি বলেছে বল? এপ্রিল থেকে জুন অবধি কত বলেছিল? পড়, ভালো করে পড়। এপ্রিল থেকে জুন অবধি কত বলেছিল? বল কোশ্চেন পড়। এপ্রিল থেকে জুন অবধি কত বলেছিল? 40%। কার উপর? নিশ্চয়ই বেসিকের উপর হবে। বেসিক কত ছিল? এপ্রিল থেকে জুন, এই দেখ আমি যেখানে করছিলাম, এখানে দেখায় এপ্রিল থেকে জুন। এদিক তাকা, এই ছবিটার দিকে তাকা, বা তোর তোর খাতায় আঁকলি তো? খাতার দিকে তাকা, এপ্রিল থেকে জুন। তো বল, এপ্রিল থেকে জুন মাসে তোর বেসিক স্যালারি কত করেছিল? বল দেখি। এপ্রিল থেকে জুন মাস বেসিক স্যালারি কত করেছিল? 8,00,000 তোর হ্যাঁ, 84,600। 84,600। তোর উল্টো পাল্টো। এপ্রিল থেকে জুন মাস অবধি তোর বেসিক স্যালারি ছিল ৯,৪০০ টাকা করে। আরে তুই ভালো করে মাথা খাটা, দিমাগে কিছু নেই। এপ্রিল থেকে জুন অবধি, এপ্রিল থেকে জুন অবধি দেখ, এখানে কি বলছে? এখানে ১/৪/২৩ আর একটা হচ্ছে ১/১/২৪। বলছে এপ্রিল মাস থেকে জুন মাস অবধি তো স্যালারি কি ছিল? এপ্রিল মাসে স্যালারি ছিল ৯,৪০০, মেতে স্যালারি ছিল ৯,৪০০, জুনে ছিল ৯,৪০০, কত ৯,৪০০ করেই তো ছিল। টোটাল আমি সরাই টোটাল বলতে বলেছি। আমি বলছি এপ্রিল থেকে জুন মাস অবধি তো স্যালারি কি ছিল? এপ্রিল থেকে জুন অবধি স্যালারি ৯,৪০০ করেছিল, মানে এপ্রিল থেকে পুরো জানুয়ারি অবধি। জানুয়ারি ১ তারিখ অবধি স্যালারি ৯,৪০০ করেছিল। কি বলছি ভালো করে শোন। এপ্রিল থেকে জুন মাস অবধি তোর স্যালারি ছিল ৯,৪০০ করে। তো ৯,৪০০ করে ৩ মাস। এপ্রিল, মে, জুন ৩ মাস ইন্টু 40%। এখনো বুঝিসনি কি বললাম? বুঝিসনি কি বললাম? এটা ভালো করে বুঝতে হবে। তোকে এটাই বলেছে। ও তোকে ঘুরিয়ে দিয়েছে। ও তোকে বলতে চাইছে যে এপ্রিল মাসে এপ্রিল 2023 থেকে জুন 23 এই সময়ে তোকে ডিএ দেবে 40%। তার মানে এপ্রিল থেকে জুন অবধি তোকে জানতে হবে স্যালারি কত ছিল। তুই যে বলছিস ৮৪,৬০০, এটা তো এপ্রিল থেকে ডিসেম্বর অবধি। আমার তো ডিসেম্বর লাগবে না, আমার তো জুন অবধি লাগবে। 40% হয়ে গেল। এবার বলছে তারপরে দেবে 45%। তারপরে 45% ভালো করে বুঝবি। তারপরে 45% মানে তুই এখানটায় ভাব, এখান থেকে কত অবধি নিলি? আমি যদি তোকে বোঝাই, এখানে আমি ভেঙে, ভেঙে বোঝাই দেখ। কি ছিল এখানে? এই ছবিটা এঁকে বোঝাই। এটা ধর ছিল ১/৪/২৩। এটা ধর ছিল ধর ১/১/২৪।
একটু সময় তো স্যালারি কত করেছিল? ৯,৪০০ করেছিল তো? হ্যাঁ। তুই কত অবধি নিলি? স্যার আমি নিলাম ধরুন ৩০/৬ অবধি, হ্যাঁ কি না? হুম। ৩০/৬/২৩ অবধি নিলাম। এখনো কতটা পোরশন? এখনো এতটা পোরশন বাকি আছে না? হুম। কতটা বাকি আছে বল? কি বলতো? বলতো স্যার আপনি বলতেন এটা ১/৭/২৩ থেকে ১/১/২৪ হ্যাঁ কি না? হুম। ১/১/২৩ থেকে ১/১/২৪ কত মাস হচ্ছে? বল? ৬ মাস হচ্ছে বলুন। তাহলে এই ৬ মাস তোর স্যালারি কত করেছিল বলতে পারবি? ছবি এত সুন্দরভাবে আঁকলে তোর বোঝা উচিত। এই ৬ মাস তোর স্যালারি কত করেছিল? মানে ওটা মানে কত? ওই ৯,৪০০। ৯,৪০০ এই ৬ মাস তোর স্যালারি ৯,৪০০ করেই ছিল। তাই তো? হুম। ইন্টু ৬ মাস। কত বলেছে? এরপরে দিয়ে কত হবে? 45% বলেছিল, তাই তো? বুঝেছিস কি বলতে চাইলাম আমি এখানে? আমি এখানটায় লিখব কি জানিস তো? এপ্রিল, জুন হয়ে গেল তো? লিখব জুলাই থেকে ডিসেম্বর। বুঝতে পারলি কেন লিখলাম? ভালো করে ছবিটার দিকে আঁকবি, ছবিটার দিকে ফোকাস কর। ছবিটার দিকে ফোকাস কর তাহলে তুই বুঝতে পারবি। ৯,৪০০ ইন্টু ৬ ইন্টু 45%। বুঝলি কি বললাম? ঠিক আছে তো? বোঝা গেল কি বললাম? লাস্ট কত অবধি হয়ে গেল বল? ডিসেম্বর অবধি হয়ে গেল। এবার রইল বাকি স্যার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারি থেকে মার্চ। আচ্ছা জানুয়ারি থেকে মার্চ অবধি তোর স্যালারি কত করে ছিল বল? এই সময় তোর স্যালারি কত ছিল? ৯,৭৫০। এটা কত ৩ মাস তো? হুম। তা ৯,৭৫০ ইন্টু ৩ এই সময় কত হবে ডিএ? 45% ই হবে বলেছে। বুঝতে পারলি? টোটাল ক্যালকুলেট করবি করে যেটা হবে সেটা বেরোবে। অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের ছিল দিয়ে এটা। বুঝতে হবে। এই অঙ্ক তুই বাড়িতেই করতে না করলে বুঝতে পারবি না। তোকে দেখতে হবে না বাড়িতে কি অঙ্কটা। অঙ্কটা শেষে এই ৪ টা তোর টুকতে ইচ্ছা হলেও টুকতে পারিস, নাও টুকতে পারিস, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা তো বুঝতে ট্যাবলেট। হ্যাঁ, বোঝা একটা ব্যাপার। বোঝাটা খুব জরুরি। ক্যালকুলেটর এনেছিস তুই? ক্যালকুলেটর এনেছিস? অনেকগুলো নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তুই এনেছিস? না হয়ে গেল। ব্যাটারি শেষ হয়ে গেছে। আচ্ছা দেখ শোন, মুভি দিয়ে দিই। ৯,৪০০ ইন্টু ৩ ইন্টু 40% কত হচ্ছে? ১১,২৮০। প্রথমটা হলো ১১,২৮০। তারপর ৯,৪০০ ইন্টু ৬ ইন্টু 45% কত হচ্ছে? ২৫,৩৮০। তারপর ৯,৭৫০ ইন্টু ৩ ইন্টু 45% কত হচ্ছে? ১৩,১৬২.৫ মানে ১৩,১৬৩। কত হচ্ছে? ১১,২৮০ প্লাস ২৫,৩৮০ প্লাস ১৩,১৬৩। কত হচ্ছে? ৪৯,৮২৩। বুঝা গেল? ডিএ কত বেরোলো? ৪৯,৮২৩। এই অঙ্কের মধ্যে আর কেউ ছিল না। মেন এই দুটো ওয়ার্কিংসই ছিল। আর কি ছিল? কোশ্চেনটা পড়। দুটো ওয়ার্কিংস করে নিলাম, তাই তো? আর কি ছিল পড়? বলছে হি ইজ এন্টাইটেলড টু 15% হাউজিং অ্যালাউন্সেস। শুনছিস তো? হ্যাঁ। সে এইচআর এ পাচ্ছে কত? 15%। আচ্ছা, বোঝা গেল তো? এইচআর এ 15% পাচ্ছে। হি রিসিভড এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স ১,০০০ টাকা পার মান্থ। আমরা আগে করেছিলাম না জানি না। আগে কোনো অন্য কোনো অঙ্কে এইচআর এ এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স পেয়েছি কিনা জানি না। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স ইজ ফুললি ট্যাক্সেবল। কি বললাম? ফুললি ট্যাক্সেবল। ১,০০০ ইন্টু ১২, ১২,০০০ টাকা বসাবো। হি লিভস ইন আ বলছে হি লিভস ইন আ রেন্টেড হাউস ইন হুগলি অ্যান্ড পে ২,০০০ টাকা পার মান্থ। সে বসবাস করে, এই যে সে মানে কি এখানে? অমলেন্দু না? মিস্টার অমলেন্দু রয় একটা ভাড়া বাড়িতে থাকে হুগলিতে এবং প্রতি মাসে ভাড়া দেয় কত করে? ২,০০০ টাকা করে প্রতি মাসে ভাড়া দেয়। তাহলে ওয়ার্কিংস আবার এইচআর এ করে, এবার ওয়ার্কিংসটা এইচআর তো শিখে গেছিস। দরকার হলে আগের পাতা উল্টে, উল্টে দেখে, দেখে করতে পারিস। তাহলে এইচআর এ কর, এইচআর এ হাউস এন্ড অ্যালাউন্স আগের দিন করালাম যেটা। লেখ ওয়ার্কিংস এর নাম লেখ, ৩ নম্বর ওয়ার্কিংস লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস। ঠিক আছে? ওয়ার্কিংসটা করো। প্রথমে লিখবো কি? হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড
কত টাকা রিসিভড হয়েছে দেখ, কোশ্চেন পর কি বলেছিল, কত পার্সেন্ট বলেছে রিসিভ দেখ, হি ইজ এন্টেল 15%। তাহলে আমাদের স্যালারি কত বেরিয়েছিল দেখ, স্যালারি কত বেরিয়েছিল, স্যালারি 1,13,850। তাহলে কি লিখবো, যত টাকা তো স্যালারি বেরিয়েছিল 1,13,850, ঠিক আছে, তারপর কত পার্সেন্ট, 15%, এটা হচ্ছে এইচআরএ। কত, 17,077.5, মানে বলতে পারি 17,078, হ্যাঁ কি না, 17,078, লেখ 17,078। ওখানে একটু লিখিস না, একটু দূরে লেখ, দূরে সরিয়ে লেখ, 17,078 একটু দূরে সরিয়ে লেখ, মানে ধর এখানটায় রুপিসের দুটো ঘর কর, তাহলে বুঝতে সুবিধা হবে। সতেরো হাজার আটাত্তর লেখা হলো, 17,078। এর থেকে মাইনাস করবো কি, এক্সেমশন, আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A, আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A, ঠিক আছে, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। ঠিক আছে, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, প্রথমে লিখবো কি, হাউস রেন্ট অ্যালাউন্সেস, কত বেরিয়েছিল হাউস রেন্ট অ্যালাউন্সেস দেখ, 17,078। এর নিচে লিখবো কি, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, মনে পড়ছে, পুরো সেম টু সেম করে দেখ, আমি কিন্তু আলাদা কিছু লিখছি, এটা মনে রাখতে হবে। রেন্ট পেড, তুই যেই বাড়িতে হুগলিতে যেখানে বসবাস করছিস সেখানে কত করে ভাড়া দিতে হচ্ছে বল, কোশ্চেনটা পর, 2,000 টাকা করে প্রতি মাসে, দেখ ভালো করে দেখ কি বলেছিল, 2,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে, 2,000 টাকা করে প্রতি মাসে দিলে 2,000 ইন্টু 12, ঠিক আছে, মাইনাস কি ছিল, 10% অফ স্যালারি, তাই তো, মাইনাস কি ছিল, 10% অফ স্যালারি। একটু নিচের দিকে লিখবো, নিচের দিকে ছেড়ে লিখবো, স্যালারি বলতে কি বোঝায় এখানে, বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। বেসিক কত বলে দিয়েছিল অঙ্কে, বেসিক কত ছিল, 1,13,850, ঠিক আছে তো। ডিএ এই অঙ্কে নেবো না, জানিস কেন ডিএ নেবো না, কোশ্চেন পর, কেন নেবো না, কোশ্চেন পর বলেছিলাম সব আগে ক্লাসে, ব্যাকেটে বলছিল ডিএ ইজ নট এ ফর্মিং পার্ট অফ স্যালারি, বলছে স্যালারি পার্ট নয়, তাই ডিএ নেবো না, তাই ডিএ নেবো না, তাহলে ডিএ 0, কমিশনও নেই, কমিশনও 0, তাহলে স্যালারি কত হলো, 1,13,850। তাহলে এর উপর 10% করবো, 1,13,850-এর উপর 10% করবো, তাহলে কত হচ্ছে এখানে, 2,000 ইন্টু 12, 24,000, আর এর 10% করলে হবে 11,385। 24,000 থেকে যদি 11,385 বাদ দিই, কত হচ্ছে, 12,615, কত হচ্ছে, দেখলি কত হলো, 12,615, এই ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে বেরোলো কত, 12,615। ওখানে লিখবি না, কোথায় লিখছিস দেখ, আমার এদিক টাকা কি লিখছি, টাকার ঘরে লিখছি, হাউস অ্যালাউন্স প্রথমটা এখানে লিখলাম, তারপরে 12,615 এখানে লিখলাম, টাকাটা লেখা উচিত ছিল 12,615, এই রেন্ট পেড বরাবর, রেন্ট পেড বরাবর। এটা ঠিক আছে, এবার কোন শহরে আছে, এটা শহর কোন শহরে ভাড়া নিয়েছো, হুগলি, তাহলে হুগলিতে কি হয়, 40%, ঠিক, হুগলিতে কত হয়, 40% অফ স্যালারি। স্যালারি কত ছিল, 1,13,850, তার 40%, তো হচ্ছে 45,540, 45,540, লেখ 45,540। তিনটের মধ্যে ছোট অ্যামাউন্ট কোনটা হচ্ছে, 12,615, 12,615,
বাদ দিয়ে বসা, কত বাদ দিয়ে বল কত হচ্ছে? 17,078 মাইনাস 12,615 কত হচ্ছে? 4,463। এইচারে কত বেরোলো? 4,463। ঠিক আছে, এবার অঙ্কের দাগ কাজ, এইভাবে অঙ্ক হতো। এগুলো হচ্ছে এতগুলো ওয়ার্কিংস এর পার্ট ছিল। একটা বেসিক স্যালারি ওয়ার্কিংস করলাম, একটা ডি এর ওয়ার্কিংস করলাম, আর একটা এইচআর এর ওয়ার্কিংস করলাম। ঠিক আছে, কর কর, বসে আছিস কেন? বসে থাকছিস কেন? নিচে জায়গাটা দেখতে পাচ্ছি না। এই তো আলোটা একটু বাড়া। দাগ কাট, স্যালারি দাগ কাট। প্রথমে লেখ বেসিক স্যালারি। প্রথমে লেখ বেসিক স্যালারি। কত বের করলাম বেসিক স্যালারি আমরা? 1,13,850, তাই তো? হ্যাঁ, লিখে দে 1,13,850। ডিএ বের করলাম কত টাকা? 49,823। লিখে দে 49,823। এইচআরে ওয়ার্কিংস করে কত বের করলাম এখন? 4,463। লিখে দে, যা যা বের করলাম সব লিখে দে। ঠিক আছে, বেসিক দিয়ে এইচআরে সব লিখে দিলাম। তারপর কি বলেছিলাম? এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস। লেখ এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস। কত টাকা ছিল এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস? দেখ, 1,000 টাকা করে প্রতি মাসে বলেছিল, তাহলে 1,000 ইন্টু 12, 12,000। 1,000 ইন্টু 12 কত? 12,000 টাকা। কারণ এন্টারটেনমেন্ট অ্যালাউন্স হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। ঠিক আছে তো? আচ্ছা, আর কি ছিল অঙ্কে? আর তো সেরকম কিছু ছিল না, আর কিছু ছিল না। যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। লেখ, যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এক লাখ 13,850 প্লাস 49,823 প্লাস 4,463 প্লাস, ঠিক আছে, 12,000 প্লাস কত হচ্ছে? 1,80,136। কি লিখলাম? এটা হলো গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। না না, শেষ হয়নি অঙ্কটা। হ্যাঁ, অঙ্ক শেষ হয়নি, আর একটু বাকি আছে। গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এবার এর থেকে না কিছু ডিডাকশন পাওয়া যায়, ডিডাকশন। এর থেকে আগের অঙ্কগুলো হয়নি, কারণ ছিল না। আমি বলছি এই অঙ্কে বলেছে কিছু এক্সট্রা। ঠিক আছে তো? দেখ, কোশ্চেনে একটা প্রফেশনাল ট্যাক্স বলে, দেখেছিস? কোশ্চেনে প্রফেশনাল ট্যাক্স বলেছে। দেখ, কোশ্চেনে একটা প্রফেশনাল ট্যাক্স বলেছে, পেয়েছিস? হ্যাঁ রয়েছে একটা। এই তো হুম 700 টাকা। 700 টাকা। কোশ্চেনে 700 টাকা পার মান্থ, না শুধু 700 বলেছে? 700 শুধু 700 পার মান্থ বলবে না কখনো প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স 2400 বেশি দেবে না। নিয়ম আছে, 200 টাকার বেশি হয় না প্রতি মাসে। 2400 বেশি হয় না প্রফেশনাল ট্যাক্স। ঠিক আছে তো? বছরে প্রফেশনাল ট্যাক্স 2400 বেশি হয় না। দেখবি যখনই অঙ্ক দেখবি 2400 বেশি থাকবে না। প্রফেশনাল ট্যাক্স 2400 মধ্যে থাকবে। এই জন্য বলছি 700। আমি যখন জিজ্ঞেস করলাম 700 টাকা পার মান্থ দিয়েছে, পার মান্থ যদি 700 টাকা দিয়ে 2400 অনেক ছাড়িয়ে যেত, 8,400 হয়ে যেত। তো এই জন্য 700 টাকা দিয়েছে। তো দেখ কি হয়, স্যালারি থেকে ডিডাকশন পাওয়া যায়। লাইক ডিডাকশন আন্ডার সেকশন 16। কি লিখলাম? ডিডাকশন আন্ডার সেকশন 16। কি লিখলাম? ডিডাকশন আন্ডার সেকশন 16। কি লিখবো? ডিডাকশন আন্ডার সেকশন 16। ঠিক আছে, ডিডাকশন আন্ডার সেকশন 16। এখান থেকে না 3খানা ডিডাকশন পাওয়া যায়, 3খানা। এরকম দাগ দিলাম, 3খানা। এর বাইরে পাওয়া যায় 3টেই ডিডাকশন পাওয়া যায়। ঠিক আছে, থিওরিতে বাস্তবায়ন।
যে স্যালারি থেকে ডিডাকশন কত নম্বর ধারায় বলা আছে। বলতে হবে স্যালারি থেকে ডিডাকশন পাওয়া যায় 16 নম্বর ধারায় বলা আছে। ঠিক আছে? কি, কি ডিডাকশন পাওয়া যায় সেটাও বলতে পারি। ১ম ডিডাকশন নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। লিখলাম স্ট্যান্ডার্ড ডিডাকশন। ১ম ডিডাকশন এইসব লিখে দেবেন, এগুলো মুখস্থ রাখতে হবে। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড STAND স্ট্যান্ডার্ড ARD স্ট্যান্ডার্ড। ঠিক আছে? স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আমি ARD টা লিখিনি, ফুল স্টপ দিয়ে দিয়েছি। ঠিক আছে তো? তোরা পুরো লিখবি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ডিডাকশন। ঠিক আছে? এখানে আমি বারবার বললাম এই ডিডাকশনের অ্যামাউন্টটা তোকে পরীক্ষায় বলে দেবে না। তোকে মনে রাখতে হবে এখানে যে অ্যামাউন্টটা আছে। কত টাকা ছাড় পাওয়া যায়? ৫০,০০০ টাকা। এটা তোকে মুখস্থ রাখতে হবে। এত টাকাই ছাড় পাওয়া যায়। ৫০,০০০ টাকা লিখবো। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত? ৫০,০০০ টাকা। তারপর কি লিখতে হয়? প্রফেশনাল ট্যাক্স। কি লিখবো? প্রফেশনাল ট্যাক্স। অঙ্কে কত বলেছিল প্রফেশনাল ট্যাক্স? 700 টাকা। ৭০০ টাকা লিখবো। আরেকটা কি লিখবো? এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস। লিখবো কি? নীল। ভালো করে একটু শুনবি। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স নীল উপরে ছিল কি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স? আমি লিখিনি। ওপরে লিখেছি কিন্তু এখানে লিখলাম না। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স জানিস তো এখানে এক্সামিনেশন ডিডাকশনে নীল হয়। যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি, কি বললাম? যদি, কি লিখলাম ব্যাকেটে? যদি, কি বললাম বল? যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলেই নীল হয়। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে যখন পাবো তখন বলবো। গভর্নমেন্ট এমপ্লয়ি পেলে রুল আলাদা। নন গভর্নমেন্টের জন্য নীল হলো। ঠিক আছে? তুমি যদি বেসরকারি জায়গায় চাকরি করো আর যদি তুমি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স বাবদ কোনো টাকা পয়সা পাও কোম্পানি থেকে, তাহলে কিন্তু কোনো রকমের কোনো ছাড় পাবে না। ঠিক আছে? কিন্তু সরকারি কর্মচারী হলে ছাড় পাওয়া যাবে। ওরা তোকে যে কোশ্চেন সেট করেছিল ওরা তোকে এটা বের করতে বলেছিল। আপনি এর পরবর্তী অঙ্ক যখন করবি তোকে এটা বের করতে হবে। এখন যেটা বের করছি এটাই বলবে, বলে তুমি এটা বের করো। ইনকাম ফ্রম স্যালারি বের করতে হবে। তোকে গ্রস বলবে না বের করতে, এটা বের করতে হবে। আমি দেখিয়ে দিলাম ইনকাম ও স্যালারি কিভাবে করবো। এটা থেকে এটা মাইনাস করবো। কত? ৫০,৭০০। কত হচ্ছে? ১,২৯,৪৩৬। এক লাখ ২৯,৪৩৬। ঠিক আছে? বোঝা গেল অঙ্কটা?
তাহলে কত হলো 15। এবার দেখি এবার একটু নতুনত্ব, একটু 16 নতুনত্ব ছিল। হলো নতুনত্ব দেখি কি বলতে চেয়েছে এটা। এবার একটু নতুনত্ব, একটু নতুনত্ব। এতক্ষণ ধরে এইচআর এ করলাম, দেখি এইচআর এ কতগুলো পেলাম, 11 থেকে 16 পুরো 6টা অঙ্ক টানা এইচআর এ। ঠিক আছে, 17 নম্বর অঙ্কটা কি বলছে দেখ, পড়াচ্ছি তোকে। বলছে কম্পিউট দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। বলে স্যার এই জিনিসটা কি, এটা তো নতুন লাগছে। রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, এটাকে শর্টে বলি আরএফএ। আরএফএ, আমি তোকে রুল পড়াচ্ছি, এখানে কি লেখা আছে না আর পড়ছি না, চলে আয় ওপরের দিকে রুল তো লেখা আছে আরএফএ। আরএফএ রুলটা পড়াবো তোকে। কত নম্বর কথা? বলছি ও তোকে এইমাত্র পড়ালাম না, এটা একটু দেখে নি, এই যে যেমন পড়ালাম না, এই যে আগে যে অঙ্কটা করালাম মনে পড়ছে, একটু এখানে বলে দেখি লেখা ছিল ওই ডিডাকশন, মনে পড়ছে ডিডাকশন, স্যালারি থেকে কি কি ডিডাকশন বা 3টে ডিডাকশন বলেছিলাম স্যালারি থেকে। কি বললাম স্যালারি থেকে ডিডাকশন কত নম্বর ধারায় পায়, দেখ খাতায় এইমাত্র করলে 16। এই দেখ কত নম্বর পাতায় স্যার দেখবেন, 7 নম্বর পাতা খোল, 7 নম্বর পাতা, 7 নম্বর পাতা বুঝতে পারছিস তো, 7 নম্বর পাতা পেয়েছিস? ডিডাকশন আন্ডার সেকশন 16 দেখেছিস লেখা আছে ডিডাকশন আন্ডার 16, হ্যাঁ। এটা এটা খাতায় নোট করে নিবি, খাতায় নোট করে নিবি অবশ্যই, খুব জরুরি। ডিডাকশন আন্ডার 16 মানে স্যালারি থেকে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, স্যালারি থেকে ওই ওখানটা হয়ে যাবে, সুন্দর করে হয়ে যাবে। এই 3টে, বেশি না, পুরোটা টুকতে হবে না, আমি বলেছি কোনটুকু টুকতে হবে। ডিডাকশন আন্ডার 16 স্যালারি থেকে কত নম্বর ধারায় ডিডাকশন পাওয়া যায় বলে 16। আমরা যে 16 নম্বর ধারায় ডিডাকশনটা বাদ দিলাম, কোথা থেকে ডিডাকশনটা বাদ দিলাম দেখ, আগের পাতায় অঙ্ক দেখ, অঙ্কটা দেখ, এইমাত্র অঙ্কটা করলি, কোথা থেকে ডিডাকশন বাদ দিলি? 16 নম্বর ডিডাকশন কোথা থেকে বাদ দিয়েছিলি? এটা স্ট্যান্ডার্ড ডিডাকশন। আমি বললাম কোথা থেকে ডিডাকশনটা বাদ দিয়েছিলি, দেখ কোথা থেকে, কার পরে ডিডাকশনটা বাদ দিয়েছিলি? ও গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে বাদ দিয়েছিলাম। দেখ এখানে কি লেখা আছে, ফ্রম গ্রস স্যালারি, দেখেছিস তো, তাই লিখেছে কোথা থেকে বাদ দিতে ডিডাকশন, ফ্রম গ্রস স্যালারি থেকে বাদ দিতে, ঠিক আছে তো। গ্রস স্যালারি কয়টা ডিডাকশন বাদ দিতে হয়, 3টে ডিডাকশন বাদ দিলাম, 3টে। কি কি লেখা আছে দেখ, একটা লেখা আছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, লেখা আছে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, একটা লেখা আছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস, আর একটা লেখা আছে প্রফেশনাল ট্যাক্স, মনে পড়ছে এইমাত্র লিখলাম, এই 3টে, এর বাইরে কোনো ডিডাকশন হয় না, ঠিক আছে তো। এবার দেখ স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কি লেখা আছে দেখ, পড় কি লেখা আছে পড়। আমি কি বললাম কত টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন লিখেছিলাম, বল কত টাকা লিখেছিলাম, আমি যে অঙ্ক করলাম কত টাকা লিখেছিলাম, 50,000 টাকা। তার মানে কি এটা তোকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে এটা। এটা কি স্যার পরীক্ষায় দিয়ে দেবে, তোর কি মনে হয় এটা পরীক্ষায় দেবে না, এটা পরীক্ষায় দেবে না, এটা মনে রাখতে হবে। কত টাকা লেখা আছে দেখ এখানে, দেখ আমি লিখেছি যেমন বলি যেমন ভাবে খাতায় টুকবি, 50,000 টাকা আর অ্যামাউন্ট অফ স্যালারি, দুটোর মধ্যে ছোট কোনটা? এদিক তাকা বা সবাই সবার নোটসের দিকে তাকা, নোটসের দিকে তাকা। 50,000 টাকার অ্যামাউন্ট অফ স্যালারি, আরে অ্যামাউন্ট অফ স্যালারি তো তুই জানিস না, তুই যখন অঙ্ক করবি তখন তো বুঝবি স্যালারি এত টাকা। ধর তোর স্যালারি বেরোলো 40,000 টাকা আর ডিডাকশন 50,000 টাকা, 50 আর 40 ছোট কোনটা? 40, 40। তখন 40 হবে। কিন্তু এখন যে অঙ্কটা বলি এখন তো অনেক টাকা ছিল, হ্যাঁ। তো দুটোর মধ্যে ছোট কোনটা? 50,000। মোট কথাই দুটোর মধ্যে যেটা ছোট, জেনারেলি সবসময় 50,000ই হবে, আমি জাস্ট বলতে হয় তাই বললাম, সবসময় 50,000ই পাবি তুই, লোয়ারটা, বুঝতে পারলি? ব্যাস, তাহলে এই হয়ে গেল এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। এখন আমি তোকে বোঝাচ্ছি না, বোঝানোর দরকারও মনে করছি না এখন, ঠিক আছে তো, কারণ আমার যখন দরকার হবে আমি বলেছিলাম যখন পাবো। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কি হয়, তুই যখন খাতায় করবি না, কি বলে, কি লিখেছিলাম, নীল লিখেছিলাম মনে পড়ছে তো? কেন নীল লিখেছিলাম, যদি নন গভর্নমেন্ট, যদি নন গভর্নমেন্ট, ব্যাকে লিখলাম ইফ নন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে। প্রফেশনাল ট্যাক্স যেই টাকাটা বলে দেবে সেই টাকাটা বসে, বুঝতে পারছিস, যে টাকাটা বলে দেবে সেই টাকাটা, কি বললাম, যে টাকাটা বলে দেবে সেই টাকাটা বসে, ঠিক আছে তো। তুই কতটা টুকবি স্যার, কতটা টুকবো খাতায়, এই যে এই ডিডাকশন এখান থেকে তো অতটুকু, বেশি টুকতে হবে না স্যার, নিচে ওইগুলো না দরকার নেই, দরকার তুই এইটুকুই টুকু না। স্যার ব্যাকেটে কি লিখলে এইগুলো আমি যখন তুই টুকে নিয়ে আসবো আমি তোকে লিখে দেবো, খাতায় লিখে দেবো সুন্দর করে, সমস্যা নেই, এইটুকু টুকে নিবি, এটা মনে রাখতে হবে। দেখা গেলো এটা পরীক্ষায় 2 নম্বর থিওরিও দিতে পারে, বুঝলি তো, বলতে হবে স্যালারি থেকে যে ডিডাকশন পাওয়া যায় সেগুলো তুমি লেখো, 3 নম্বর দিয়ে দিবি। থিওরি তোর আলাদা করে পড়তেও হলো না, এইটুকু লেখা হয়ে গেলো, কি বলে বুঝলি কোনটুকু লিখতে হবে, এইটুকু, ওটা আমি লিখে দেবো, চিন্তা নেই, ওইগুলো লিখে দেবো, ওইগুলো লিখে দেবো, যেটুকু বললাম সেইটুকু লিখে দাও। আচ্ছা হয়ে গেল, এত অব্দি বোঝা গেল। এই যে এখন যেটা পড়বো এটা নাকি আজকে হয়তো অঙ্ক করাবো না, এইটার থিওরিটা খুব সুন্দর করে দেখ, আমি পরের দিন পরের ক্লাসে যখন পড়তে আসবি, যদি থিওরি ভালো করে পড়া না হয় আমি এই অঙ্ক করাবো না, থিওরি পড়া না হলে অঙ্ক করাতে পারবো না, সত্যি কথা বলছি, কিছু করার নেই আমার হাতে, এটা আমার হাতেই নেই কিছু। থিওরি পড়া না থাকলে অঙ্ক করাতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। থিওরি পড়া মুখস্থ যদি বলে দিতে পারিস, আমি লিখতে দেবো এই থিওরিটা একদম পুরো এইভাবে থিওরিটা লিখতে দেবো, থিওরি লিখে দিতে পারিস তাহলে, হ্যাঁ
থিওরি লিখেই দেবে তাহলে অঙ্ক করতে কিছু করার নেই, অঙ্কটাই এরকম। থিওরি করতে হবে তোকে। দেখ আমি থিওরি একদম পুরো সুন্দর করে আমার মতন করে বুঝিয়ে দেবো। কোথায় থিওরিটা? এই যে এই যে তখন তো স্যালারি অনেক কিছু বললাম। দেখছি আমি এখন আমার কথা শোন, ও কি লেখা আছে এত তো দেখতে হবে না। আমার কথা শোন তুই। ওখানে কি লেখা আছে? ওখানে তো অনেক কিছু লেখা আছে, অনেক বড়সড় গল্প লেখা আছে। আমি কি বলছি শোন। আজকে ধর কোথায় আছে করাবো না। ধর কোম্পানির নাম ধর টাটা কোম্পানি। এই কোম্পানিতে একজন চাকরি পেয়েছে, তার নাম ধর মিস্টার রাহুল। ঠিক আছে? টাটা কোম্পানিটা কোথায়? আমি আমার মতন উদাহরণ দিচ্ছি। কোথায় আছে টাটা কোম্পানিটা? বোম্বেতে। টাটা কোম্পানি থাকে কোথায়? এই সরি, মিস্টার রাহুল কোথায় থাকে? কলকাতা। কলকাতায় থাকে। ও জব পেয়েছে কোথায়? বোম্বে। বোম্বেতে। ও ঘরে বসে ইন্টারভিউ দিয়েছেন। ঘরে বসে এখন তো অনলাইন ইন্টারভিউ হয়, অনলাইন ইন্টারভিউ দিয়ে ও সিলেক্ট হয়ে গেছে। ও সিলেক্ট হয়ে গেছে। তো টাটা কোম্পানি থেকে ওকে বলল যে তুমি সিলেক্ট, ঠিক আছে? তোমাকে জানুয়ারি মাস থেকে জবে জয়েন করতে হবে। বলল, ঠিক আছে, জবে জয়েন করো। তাহলে জবে করতে গেলে কোথায় যেতে হবে ওকে? বোম্বে। বোম্বে। এবার ও টাটা কোম্পানিকে বলল যে আমি তো দেখ এটা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবার জন্যই, আমি কোথাও নন গভর্নমেন্টকে বোঝাচ্ছি, ঠিক আছে তো? গভর্নমেন্ট দেয় না পরীক্ষা, গভর্নমেন্ট এক লাইনের এত সোজা জিনিস। নন গভর্নমেন্টটাই মেইন, প্রতিটা অঙ্কে থাকে। তো ও বলল, তো আমি যে বোম্বেতে কি কাজ করব, আমি থাকবো কোথায়? আমার বাড়ি তো কলকাতা, আমি বোম্বেতে কাজ করলে থাকবো কোথায়? বললাম, আমি কাজ ছেড়ে দিলাম, কাজ করব না। আমি কাজ করব না। আমি বোম্বেতে গিয়ে কাজ করব কোথায়? থাকার জায়গা নেই। তখন ওকে মালিক বলল, ২ টো অপশন দিতে পারে। ওর কাছে ২ টো অপশন খুলে দিতে পারে মালিক। কোম্পানিকে ২ টো অপশন দিতে পারে। তুমি কাজ করো। তোমাকে তুমি এখানে চলে আসো। জানুয়ারি মাসে তো জয়েন। তুমি তার আগে কয়েকদিন আগে চলে আসো। এখানে ঘর দেখে নাও। এখানে আশেপাশে তুমি যেখানে কাজ করো তার আশেপাশে ঘর দেখে নাও। ঘর দেখে নাও। বলে ঘর দেখলে তো ঘর ভাড়া লাগবে না। হ্যাঁ, ঘর ভাড়া লাগবে। কিন্তু আমি তোমাকে প্রতি মাসে কিছু অ্যালাউন্স দেবো ঘর ভাড়ার জন্য। সাপোজ বোম্বের মতো সিটিতে ঘর ভাড়া ধর ৳১৫,০০০ করে। তো তাই বলে ৳১৫,০০০ তোমাকে দেবো না আমি। ধরো ওখানে ঘর ভাড়া ৳১৫,০০০ করে, আমি তোমাকে কিছুটা দেবো অ্যালাউন্স। কি বললাম বুঝতে পারলি তো? এটাকে কি বলে? এটার চ্যাপ্টার আগে শিখালাম। কনসেপ্টটা কি ছিল এটা? হাউস রেন্ট অ্যালাউন্সেস। এটা হয় এটা দেবো। অথবা জেনারেলি অথবা আরেকটা কি হতে পারে? বলল, এখন তো আর মিস্টার রাহুল বলতে পারি, "বাবা আমি ওখানে আসবো, কোথায় ঘর খুঁজবো? আমি কিছু চিনি না।" আমি মালিককে ডাইরেক্ট বললাম, মানে তার কোম্পানিকে বললাম, "তুমি কাজ করো। তুমিই ঘর দেখে দাও। ওইসব এইচআর আমার লাগবে না, এইচআর লাগবে না। তুমি ঘর দেখে দাও। তুমি আমাকে ঘর দেখে দাও, সেখানেই আমি থাকবো।" এবার মালিকের যদি নিজের ঘর থাকে, সেই ঘরে আমাকে রাখবে। মানে মিস্টার রাহুলকে রাখবে। আর মালিকের যদি নিজের ঘর না থাকে, মালিক ঘরটা ভাড়া করে দেবে। ঠিক আছে? সেই ঘরে আমি থাকবো। ব্যাপারটা বুঝতে পারলি? ২ টো অপশন মালিকের কাছে খোলা আছে। মানে টাটা কোম্পানির ২ টো খোলা আছে। কি হতে পারে? একটা মালিকের নিজের বাড়িতে রাখতে পারে, ওন্ড, আরেকটা হায়ার। বুঝতে পারলি? ২ টোর মধ্যে তফাৎটা বুঝতে পারলি তো? হ্যাঁ। স্যার মালিক নিজের বাড়িতে রাখবে টাটা কোম্পানি। আরে মালিক নিজের বাড়িতে কি? স্টাফ কোয়ার্টার বলে কিছু হয়, গল্প শুনিস? স্টাফ হ্যাঁ। কোয়ার্টার? স্টাফ কোয়ার্টার মানে কি? কোম্পানির যারা স্টাফ তারা একটা জায়গায় থাকে। এটা স্টাফ কোয়ার্টার কার থাকে? মালিকের নিজের কেনা থাকে। মালিকের নিজের থাকে। মালিক সেখানে স্টাফদের রাখে। ওটাই বলছি মালিকের নিজের বাড়ি। বুঝতে পারলি? মালিকের নিজের বাড়ি কি? মালিকের 5 স্টার বাড়ি আছে, সেই বাড়িতে মালিককে রাখবে নাকি স্টাফদের? ওরকম না। আমি ওই কথাটা বলছি, স্টাফ কোয়ার্টার। তো মালিকের যে নিজের বাড়ি আছে, হয় মালিকের নিজের বাড়িতে থাকবে, আদারওয়াইজ মালিক কোনো বাড়ি ভাড়া করে নেবে। ঠিক আছে তো? ২ টো অপশন হয়। মানে কোম্পানি থেকে এমপ্লয়িকে ২ টো অপশন দেয়। স্যার ২ টো অপশন এরকম দিতে পারি, এইচআর এও দিল, আবার আরএফ এও দিল। যেকোনো একটা অপশন দেবে। তুই ভাব না। তোরা চিন্তা ভাবনা কর না। তোকে থাকার টাকা মালিক দিয়ে দিল, তারপরেও আবার এইচআর টাকা দেবে? ২ টো দেবে কখনো? ২ টো কখনো দেবে? কোনদিন ২ টো দিতে পারে না। যেকোনো একটা দেবে। আরে তুই তো থাকবিই তো। তোকে থাকার জন্য তোকে ঘর ভাড়া করেও প্রতি মাসে অ্যালাউন্স দেবে। আবার তোকে ঘর ভাড়া মানে তোর ঘরে রেখে দেবে। ঘরও দেবে। ২ টো দিতে পারে না। যেকোনো একটা দেবে। তাই প্রতিটা অঙ্ক যখনই তুই করবি স্যালারির, প্রতিটা অঙ্কে হয় তুই এটা পাবি, আদারওয়াইজ তুই এটা পাবি। যেকোনো একটা পাবি। যদি এইচআর এর অঙ্ক থাকে পরীক্ষায়, তাহলে কিন্তু আরএফ এ থাকবে না। ২ টোর মধ্যে একটা থাকবে। এই জায়গায় তো শেখালাম, আমি তোকে শেখাবো কি? আরএফএ, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন জিনিসটা কি বললাম? মালিকের নিজের বাড়িতেও রাখতে দিতে পারে। আবার
মালিকের যদি নিজের বাড়িতে জায়গা না থাকে তখন মালিক কি করে দেবে? ঘর। মালিকের যদি নিজের বাড়ি না থাকে তখন কি করে দেবে? মানে দেখা গেল মালিকের নিজের নেই ঘর বাড়ি। তাহলে কি করলো? মালিক ঘর ভাড়া করে দেবে। স্যার ঘর ভাড়াটা কে দেবে? মালিকই দেবে। সব মালিকই দেবে। এখানে আমার একটা করি তো। মানে ঘর খুঁজেও দেবে। পুরো ঘর খুঁজেও দেবে। ঘর খুঁজে দেবে মানে হয় মালিকের যদি নিজের বাড়িতে জায়গা থাকে, মালিক সেই বাড়িতে রাখবে। কোনো টাকা লাগবে না। মালিকের যদি নিজের বাড়ি না থাকে, মালিক একটা ঘর ভাড়া করে দেবে। বলল, "না, আমি ঘর ভাড়া করে দিলাম, এই বাড়ি তুমি থাকো।" তো ভাড়া কে দেবে? ভাড়া আমিই দেবো। তোমাকে দিতে হবে না। দুটোই কাজ মালিক। ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? তাহলে আমি তোকে একটু ওকে পড়ালাম। ব্যাপারটা সম্পর্কে একটু আইডিয়া হয়েছে। এবার তোকে আমি অঙ্কটা করব। মানে বোঝাবো। তাহলে এই সুবিধাগুলো কে দেয়? মালিক। মালিক দিচ্ছে। কোম্পানি। এই সুবিধা মালিক দিচ্ছে। কিন্তু এইচআর এ কিন্তু সুবিধা মালিক দিচ্ছে না। এইচআর এ ভাব, এইচআর এ কি বলল? এইচআর এ বলল, মালিক বলল, "আমি তোমাকে প্রতি মাসে অ্যালাউন্স দেবো।" ধর তুই ঘর ভাড়া নিস ৳১৫,০০০। তোকে মালিক বললে ৳৫,০০০ দেবে। সেটা তোকেই দিতে হচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছিস তো? মালিকের থেকে যদি কোন রকমের কোন সুযোগ সুবিধা পাওয়া যায় তাকে বলা হয় পারকিউজিটস। কি বললাম? পারকিউজিটস। আবার বলছি এতে বানানটা লিখছি। এখানে লিখে দিচ্ছি দেখ। PERQUISITIES এটাকে বলে পারকিউজিটস। কি বললাম? মালিকের থেকে যদি কোন রকমের এক্সট্রা সুযোগ সুবিধা পাওয়া যায়, অ্যাডভান্টেজ পাওয়া যায়, বেনিফিট পাওয়া যায় তাকে বলে পারকিউজিটস। কি বললাম বুঝতে পারলি তো? কার থেকে সুযোগ সুবিধা পাবো? মালিকের থেকে। মালিকের থেকে তাহলে এটা বল, তোকে থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিই। এটা কি তোর কাছে এক্সট্রা সুযোগ সুবিধা হলো কি হলো? হলো। বুঝতে পারলি তো? তাহলে এটা হচ্ছে পারকিউজিটস। স্যার মালিকের থেকে তো আপনি বললেন, আজকে আপনি কলকাতায় থাকেন, বোম্বে জব পেয়েছেন। মালিক থেকে একটা সুযোগ সুবিধা, মালিক একটা ঘরের ব্যবস্থা করে দিল থাকার জন্য। ঠিক আছে তো? শুধু কি এই সুযোগ সুবিধাই পাওয়া যায়? আর কি কোন সুযোগ সুবিধা পাওয়া যায় কোম্পানি থেকে? বলেছিলাম অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আজকে তুই বোম্বের মতন সিটিতে গেছিস, তোকে একটা ঘর দেখে দিয়েছে। এবার তুই আমার কথাগুলো মন দিয়ে শুনবি। আজকে আমি থিওরি পড়াবো, আর কিছু পড়াবো না। তুই এখান থেকে যখন তুই বোম্বেতে গেলি, বুঝলি? এখান থেকে বোম্বেতে গেলি, তুই তো কিছু নিয়ে গেলি। তুই কি গেছিস? তুই তোর একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে গেছিস। ভালো করে শোন, ছোট্ট একটা ব্যাগ নিয়ে গেছিস যার মধ্যে তোর কিছু জামাকাপড় আছে। মানে একটা ট্রলি টাইপের নিয়ে গেছিস। কিছু ডকুমেন্টস নিয়ে গেছিস। ব্যাস আর কিছু নিসনি। ফোনের চার্জার-ফার্জার নিয়ে গেছিস, আর ল্যাপটপ থাকলে ল্যাপটপ নিয়ে গেছিস। ব্যাস। আর কিছু নিয়ে যাসনি। এইবার তুই ওখানে একটা ঘর দেখে দিয়েছে। তুই ওখানে শুবি কোথায়? আরে ঘর তো দেখে তুই শুবি কোথায়? তুই মালিককে বললি, "আচ্ছা তুই তো ঘর দেখে দিলি। খাট কোথায়? খাট নেই তো। ফার্নিচার কোথায়? আমি শোবো কোথায়?" বলল, "ঠিক আছে যাও।" মালিক কি বলল তোকে? বলল, "ঠিক আছে যাও, আমি তোমাকে ফার্নিচারের ব্যবস্থা করে দেব।" ঠিক আছে? ব্যাপারটা বুঝবি কিন্তু। এইবার তোকে ফার্নিচার হয়ে গেল। এবার যে আমি জিনিসপত্র, ডকুমেন্ট রাখবো, আলমারি কোথায়? মানে অ্যাকচুয়ালি এই কথা বলছে, এগুলো সমস্ত ব্যবস্থা করে দেয়। মালিকই ব্যবস্থা করে দেয়। বলল, "ঠিক আছে আমি তোমাকে আলমারির ব্যবস্থা করে দেব।" ঠিক আছে তো? মানে মানে আমার কথা বলতে চাইছি যে ঘর শুধু ফাঁকা ঘর দেবে না। ফাঁকা ঘরটা সাজিয়ে গুছিয়ে দিতে হবে। ঠিক আছে তো? এবার দেখলে এই সুযোগ সুবিধা কি সবাই পায়? তুই কিরকম লেভেলের এমপ্লয়ি তার উপর সুযোগ সুবিধা দেবে। বুঝিস কিন্তু ভালো করে? তুই কিরকম স্টাফ তার উপর দেবে কিন্তু। তোর ডিমান্ড কতটা কোম্পানিতে তার উপর দেবে তোকে। তুই যদি খুব বড় লেভেলের দেখবি অনেক কোম্পানি থেকে অনেক এমপ্লয়িকে গাড়ি প্রোভাইড করে। সবাইকে গাড়ি দেয়। সবাইকে ওই কি করে ধর ওই নিয়ে যায়, দিয়ে যায়। ঠিক আছে? নিয়ে যায়, দিয়ে যায়। কিন্তু অনেকে গাড়ি প্রোভাইড করে দেয়। অনেক কোম্পানি থেকে অনেকে কি দেয় জানিস তো? ল্যাপটপ ফ্রি দেয়। ল্যাপটপ দেয়। ল্যাপটপ গাড়ি দুটোই দেয়। ঠিক আছে তো? বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেয়। দেখ এখানে কি সুযোগ সুবিধা পাওয়া যায় কোম্পানি থেকে লিখে রেখেছি। মোটামুটি লিখে রেখেছি একটা। একটু উপরের দিকে। একটু উপরের দিকে এই যে পারকিউজিটস। বুঝলি পারকিউজিটস কাকে বলে? পারকিউজিটস মানে হচ্ছে বেনিফিট। যেকোনো রকমের বেনিফিট। বেনিফিট মানে সুযোগ সুবিধা। অর অ্যামেনিটিস মানে একটা কি বলবো অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারলি তো? অ্যামেনিটিস। ওই অ্যামেনিটিস মানেও সুযোগ সুবিধা। বেনিফিটস অর অ্যামেনিটিস প্রোভাইডেড টু এমপ্লয়ি। তাহলে পারকিউজ মানে কি বললাম? স্যার আপনি বললেন সুযোগ সুবিধা। কাকে দেবে সুযোগ সুবিধা? কাকে দেবে? এমপ্লয়িকে দেবে। কে দেবে? বাই দ্য এমপ্লয়ার। হুয়েদার ইন ক্যাশ, সেটা ক্যাশেও হতে পারে অথবা কাইন্ড। স্যার কাইন্ড মানে গুডস। কাইন্ড মানে গুডস। ক্যাশ মানে ক্যাশ টাকা। আর কাইন্ড মানে গুডস। তোকে তো ল্যাপটপ দিবে। এটা কি টাকা? না স্যার এটা গুডস। অর ইন অ্যাডিশন
টু স্যালারি আর ওয়েজেস। এই স্যালারি আর ওয়েজেস ছাড়া যে চাকরি করে বেসিক স্যালারি পায় তো ওই বেসিক স্যালারি ছাড়া এক্সট্রা সুযোগ সুবিধা। আচ্ছা, এর কি সুযোগ সুবিধা হয় পার্কিংস এর মধ্যে দেখ। দেখ কি সুযোগ সুবিধা আছে। বলছে যেটা আমি তোকে পড়ালাম এতক্ষণ কি বললাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কি পড়ালাম এটা এতক্ষণ কি পড়ালাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বললাম মানে পুরো পড়াইনি বললাম রেন্ট স্যার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে রেন্ট মানে কি ভাড়া ফ্রি মানে কি রেন্ট ফ্রি রেন্ট ফ্রি পয়সা দিতে হবে না। ওর ভাড়া দিতে হবে না এটাকে তো রেন্ট ফ্রি তুই ধর এমন একটা ঘরে আছিস যা তোমাকে রেন্ট দিতে হবে তাই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে কি এই যে আমি যে ঘরে বসবাস করছি এটাকে বলা হয় অ্যাকোমোডেশন তুই যে বাড়িতে বসবাস করছিস তাকে বলে স্যার অ্যাকোমোডেশন মানেটা কি বাসস্থান তোকে এমন একটা থাকার জায়গা ব্যবস্থা করে দেবে ঠিক আছে তোকে এমন একটা থাকার জায়গা ব্যবস্থা করে দেবে যেখানে রেন্ট বুঝলি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন এটাই তোর পরীক্ষায় দেয় তারপর কি লিখেছে কনসেশনাল কনসেশন বুঝিস কনসেশন মানে বুঝিস কনসেশন বুঝিস ক্ষতিপূরণ ক্ষতিপূরণ না কনসেশন মানে তো ছাড় একটু ছাড় বলতে হয় ছাড় এটা ধর আমি বলছি ছাড় মানে কি সাপোজ ধর কনসেশন মানে কি ছাড় কেমন সাপোজ ধর তোর রেন্ট ফ্রি অ্যাকাউন্ট ধর বেরিয়েছে 10,000 টাকা সাপোজ 10,000 টাকা ক্যালকুলেশন করে 10,000 টাকা বেরিয়েছে ঠিক আছে তোর থেকে তুই তো এমপ্লয়ি থেকে বললো 2,000 টাকা মালিক নিল ঠিক আছে তো তাহলে 10,000 টাকার মধ্যে 2,000 টাকা তোর থেকে নিল ঠিক আছে তো তাহলে বাকি রইল কত 8,000 টাকা কনসেশন মানে কি যদি এমপ্লয় থেকে কিছু রিকভার করে তাকে বলে কনসেশন বুঝতে পারলি এমপ্লয় থেকে রিকভার করতে পারলে কনসেশন বোঝা গেল তো তো এটা হচ্ছে কনসেশন কনসেশনাল অ্যাকোমোডেশন আচ্ছা এবার এরপরে দুটো পয়েন্ট হলো 3 নম্বর পয়েন্ট বলেছে এছাড়াও এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হয় সবাইকে দেওয়া হয় না সেই সুযোগ সুবিধা কাকে দেওয়া হয় স্পেসিফাইড এমপ্লয়ি স্পেসিফাইড এমপ্লয়ি আবার স্পেসিফাইড এমপ্লয়িকে বাংলায় বলা হয় বিশেষ ধরনের কর্মচারী কাকে স্পেসিফাইড এমপ্লয়ি বলে জানিস যার এই দেখ এখানে উপর লেখা আছে স্পেসিফাইড এমপ্লয়ি কাকে বলে কোথায় গেল ভাই এই যে নিচে লিখেছি এই যে 3টে পয়েন্ট তোমাকে কোনো কোম্পানির ওই এমপ্লয়িকে কোনো কোম্পানির ডিরেক্টর হতে পারো কি বললাম ওই এমপ্লয়িকে কোনো কোম্পানি কি হতে হবে ডিরেক্টর তো বুঝতেই পারছিস কারা ডিরেক্টর হয় কোম্পানি ঠিক আছে অথবা ওই কোম্পানির যত শেয়ার আছে তার 20% শেয়ারের মালিকানা তোমার থাকতে হবে মানে ওই কোম্পানি যদি 100টা শেয়ার থাকে তাহলে তোমার কাছে 20টা শেয়ার থাকতে হবে বোঝা গেল দুটো 3 নম্বর পয়েন্ট তোমার বছরে স্যালারি 50,000 টাকার বেশি হতে হবে তো নর্মাল যদি 3টের মধ্যে একটা কন্ডিশন ফুলফিল হয় তখন তুমি স্পেসিফাইড এমপ্লয়ি হয়ে গেল বোঝা গেল পরীক্ষায় দেয় বিশেষ কর্মচারী কাকে তখন এই 3টে পয়েন্ট লিখতে হবে হয়ে গেল মনে রাখতে পারলে তুই লিখতে পারবি মনে রাখতে পারলে লিখতে পারবি কি বললাম কোম্পানি ডিরেক্টর ওই কোম্পানির 20% শেয়ারের মালিকানা আর বছরে 50,000 টাকা ডিরেক্টর বাংলা আচ্ছা এমনি কোম্পানি ডিরেক্টর বুঝিস তো টাটা কোম্পানি ডিরেক্টর কে ছিল জানিস তো এখন টাটা কোম্পানি ডিরেক্টর কে ছিল রতন টাটা ছিল হ্যাঁ। এখন রিলায়েন্স কোম্পানি ডিরেক্টর কি আম্বানি বুঝলেন ডিরেক্টর কাদের বলছে যাদেরকে বলছে মানে বলে দিচ্ছি মানেটা নিয়ে মেন ব্যাপার নয় মানে ডিরেক্টরটা বলছে কারা ছিল ডিরেক্টরের উপরে বেস করে কোম্পানি চলে যে কোনো বড় বড় কোম্পানি ডিরেক্টরদের চলে ডিরেক্টররা সারাক্ষণ কোম্পানিতে আসে তো উনি ডিরেক্টর দাঁড়া হ্যাঁ তো উনি ডিরেক্টর ডিরেক্টরটা কি ডিরেক্টর হচ্ছে যারা হচ্ছে কোম্পানি যারা শেয়ার হোল্ডার তারা ভোট দেয় ভোট দিয়ে একজন ডিরেক্টর নির্বাচিত করে ঠিক আছে তো কোম্পানিতে একটা কোম্পানিতে ধর কোটি কোটি মালিক আছে একটা কোম্পানির মালিক ধর কয়েক কোটি লোক আছে কয়েক কোটি লোক কোম্পানি চালাতে পারবে কয়েক কোটি লোক কোম্পানি চালাতে পারবে আজ তুই বলবি তুই কোম্পানি বলে আমি চালাবো আমি বলে আমি চালাবো সবাই বলে কোম্পানি চালাবো না কোম্পানি চলবে না তাহলে সবাই যদি বলে কোম্পানি চলে এখন ধর আজকে আমার দেশে ধর 140 কোটি জনগণ তো সবাই যদি বলে আমি দেশ চালাবো চলবে দেশ দেশ কাকে চালাতে হবে দেশ তো একজনকেই চালাতে হবে যে প্রধানমন্ত্রী সে দেশ চালাবে তাই তো তেমনি কোম্পানির মধ্যে কি হয় এত লোক এত কোম্পানির মালিক তো মালিকের মধ্যে থেকে কয়েকজন লোককে যারা খুব মানে খুব স্ট্যান্ডার্ড বলবো কি যারা খুব দক্ষ এরকম লোককে ভোটে দাঁড় করানো হয় যে যারা ভোটে জিতবে তারাই হচ্ছে কোম্পানি চালানোর দায়িত্ব নেবে যেমন হয় নর্মালি এরা হচ্ছে ডিরেক্টর এদেরই সমস্ত রিজন এই যেমন ধর রিলায়েন্স কোম্পানি জিও নিয়ে আসলো কার মাথার মধ্যে থেকে এসেছিল এটা কার মাথার মধ্যে থেকে এসছে আম্বানি রিলায়েন্স কোম্পানির মালিক আম্বানি হ্যাঁ সত্যি রিলায়েন্স কোম্পানির মালিক আম্বানি শুধু আম্বানি নয় আজকে তুই যদি রিলায়েন্স কোম্পানির শেয়ার কিনিস তুইও মালিক রিলায়েন্স কোম্পানির শেয়ার যে কিনবে সেই মালিক
হ্যাঁ, আম্বানির কাছে ওই কোম্পানির যত শেয়ার আছে তার 60% শেয়ার আম্বানির কাছে আছে। 60% শেয়ার। তাই সবাই আম্বানিকে মালিক বলে। বুঝেছো? বেশি টাকা ওর আছে। বুঝতে পারলি তো? তা বেশি ইনভেস্ট করে। বেশি ইনভেস্টমেন্ট করেছে। কোম্পানি কখনো একজনকে দিয়ে চলে না। কোম্পানি কখনো একজনকে দিয়ে চলে না। ঠিক আছে তো? ডিরেক্টর মানে পরিচালক। ডিরেক্টরকে বাংলায় বলা হয় পরিচালক। যাই তোর বুঝতে পারলি মোটামুটি স্পেসিফাইড এমপ্লয়ি কনসেপ্টটা বুঝতে পারলি তো? হ্যাঁ, ক্লাস 12 এ গিয়ে ভালো করে জানতে পারবি যে কোম্পানির ডিটেইলস কোম্পানি চ্যাপ্টারই আছে অ্যাকাউন্টস এর। আচ্ছা শোন, তাহলে এই এক্সট্রা সুযোগ সুবিধা কারা পাবে? এক্সট্রা সুযোগ সুবিধা কারা পাবে? স্পেসিফাইড এমপ্লয়ি। কি আছে এর মধ্যে? কার ফ্যাসিলিটি, কার। এই যে বললাম গাড়ি দেবে। কোম্পানি থেকে তোকে গাড়ি দেবে। শুধু গাড়ি দেবে না, বলতে গাড়ি দিল, মালিককে বলি যে, "আমি তো গাড়ি চালাতে পারি না।" বলল, "ঠিক আছে, তোমার ড্রাইভারও দিয়ে দিচ্ছি।" ঠিক আছে? গাড়ির সঙ্গে ড্রাইভার। তারপর কি বলছে? বলছে গাড়ি দিল, ড্রাইভার দিল। এবার গাড়ি খারাপ হলে ঠিক আছে রিপেয়ার খরচা, গাড়ির তেল, মানে এইগুলো সমস্ত সুযোগ সুবিধা থাকে। কিন্তু সব সুযোগ সুবিধা সবাই পায় না। তারপর কি সুযোগ সুবিধা পেতে পারে? ডোমেস্টিক সার্ভেন্ট অ্যান্ড ওয়াচম্যান। তোকে যে ঘর দেখে দিল না? তোকে যে ঘর দেখে দিল, এবার তুই তো সারাদিন অফিসে থাকবি। তাহলে তোর ঘরের কাজকর্মগুলো কে করবে? তার জন্য কি রাখতে হবে? একটা সার্ভেন্ট। সার্ভেন্টের ব্যবস্থা করে দেবে। এখন মালিক এমপ্লয়ি বলল, "আচ্ছা, তুমি তো সার্ভেন্টের ব্যবস্থা করে দেবে। টাকা কে দেবে?" বলছে, "আমিই দেবো টাকা।" মালিক দেবে টাকা। মালিক দেবে টাকা। ওয়াচম্যান, বাড়িটা দেখাশোনা করার জন্য ওয়াচম্যান রেখে দেবে। আর কি? গ্যাস, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল। গ্যাস, রান্না-বান্না করতে তো গ্যাস লাগবে। তাহলে গ্যাসের ব্যবস্থা করে দেবে। ওয়াটার বিল সমস্ত ভরবে। ইলেকট্রিক বিল ভরবে, সব মালিক ভরবে। ঠিক আছে? আমি আবার বলছি, বলি, "স্যার এত সুযোগ সুবিধা পাওয়া যায়?" হ্যাঁ, পাওয়া যায়। কিন্তু এই সুযোগ সুবিধা সবাই পায় না। সেই লেভেলের এমপ্লয়ি হতে হবে। তার একটা এমপ্লয়ি মাসে স্যালারি ১.৫ লাখ ২ লাখ তারা পাবে তো। সেই লেভেলের এমপ্লয়ি হতে হবে। লেভেলটা দেখতে হবে, ওর লেভেলটা কি আছে? ওর কোয়ালিটি কি আছে? এডুকেশন ফেসিলিটি। আজকে ধর ওই এমপ্লয়ির ধর কোনো ছেলে-মেয়ে আছে, তার পড়াশোনা করছে। পড়াশোনা করার জন্য হয়তো কোনো একটা স্কুলে পড়বে, কোম্পানি থেকে কিছু বেনিফিট পেল। ঠিক আছে তো? তো এরকম অনেক সুযোগ সুবিধা পেতে পারে। ট্রান্সপোর্ট ফেসিলিটি। অনেক রকমের সুযোগ সুবিধা দিতে পারে। অনেক রকমের সুযোগ সুবিধা। এখানে আরো অনেক পয়েন্ট আছে, আমি সব বলছি না। তোর সিলেবাসে অত নেইও তোদের। ক্লাস 11 এ এত নেই। জাস্ট কয়েকটা তোদের যেটা মেইনলি খুব ইম্পোর্টেন্ট আমি বলে দিচ্ছি। সেটা কি বললাম? বল? এই রেন্ট ফ্রি অ্যাকাউন্ট এটাই তোর সিলেবাসে আছে। আরো আছে, আমি বলছি প্রচুর আছে, প্রচুর আছে। অ্যাকচুয়ালি কোম্পানি থেকে না, মানে মালিকের থেকে এমপ্লয়ি প্রচুর সুযোগ সুবিধা পায়। প্রচুর সুযোগ সুবিধা পায়, দেখতেই পারবি না তুই। কোম্পানির মধ্যে খাওয়া-দাওয়ার ব্যবস্থা হচ্ছে, সেই সুযোগ সুবিধাও দেয়। মিলের ব্যবস্থা থাকে। অনেক রকমের সুযোগ সুবিধা থাকে। বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থাকে। ক্রেডিট কার্ড ফেসিলিটি থাকে। ঠিক আছে তো? তো বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকে। এবার দেখবি অনেকে কোম্পানি থেকে টাকার দরকার লোন নেয়। লোন নেয়। যেমন তুই ব্যাংকের থেকে লোন নিলে ব্যাংক তোকে ধর ১৫% সুদ দিল। সাপোজ কোম্পানি কোম্পানি থেকে বলে ৩ বা ৪% সুদ দিলাম। এত কম নেয়? বলছি একটা কথার কথা বলছি, মানে বাইরে যা দেবে কোম্পানি তোর থেকে কম নেবে। ঠিক আছে? তো কেন নেবে? তুই বুঝতেই পারছিস, কারণ তুই কোম্পানি এমপ্লয়ি। তোর ভালো-মন্দ দেখা দায়িত্ব কার? কোম্পানির দেখার দায়িত্ব। এরকম অনেক সুযোগ সুবিধা আছে, বাট আমি সেইগুলো নিয়ে আমি এখন খুব বেশি ডিসকাশন এ যাচ্ছি না। এগুলো অনেক পয়েন্ট বলছি, বা তোর এত নেই, তোর সিলেবাসে নেই। মানে সিলেবাস, মানে টপিকে আছে, তোর 11 এর সিলেবাসে নেই। তুই যখন উঁচু ক্লাসে উঠবি তখন এই সমস্ত সবকটা টপিক পড়তে হয়। সবকটা টপিক পড়তে হয় এখন। গ্র্যাজুয়েশনের মানে সবকটা টপিকই পড়ানো আছে। তো আরএফএ যেটা বলছিলাম কি করে আরএফএ বের করি? এটা কি গভর্নমেন্ট? গভর্নমেন্ট আমি পড়ছি না। আমি এখন কি নন গভর্নমেন্টটাই পড়ছি। মেইনলি ফোকাস করছি এটা। নন গভর্নমেন্ট। যেটা বলছিলাম তো? কি বললাম বল? মিস্টার রাহুল কোথায় চাকরি করে? টিসিএস বা টাটা কোম্পানি চাকরি পেয়েছে। টাটা কোম্পানি কি কোম্পানি? গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট? নন গভর্নমেন্ট। তাহলে নন গভর্নমেন্ট বলছি। ফার্নিশড হতে পারে, আনফার্নিশড হতে পারে। স্যার এটাও তো বুঝলাম না। আনফার্নিশড কাকে বলে? ফার্নিশড কাকে বলে? তো সুন্দর করে বলছি। রাহুল কে কোম্পানি ওকে একটা ঘর দেখে দিয়েছে। একটা ঘর দিয়েছে। এই বলছে না? এই দেখো, একটা ঘর দেখে দিয়েছে। এই ঘরটা দেখে দিয়েছে, সেটা মালিকের নিজের বাড়িও হতে পারে, ভাড়া বাড়িও হতে পারে। স্যার কোন বাড়ি? পরের কথা। নিজের বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, পরের কথা। ধর যে একটা ঘর দেখে দিয়ে একটা পুরো ঘর দিয়েছে। সে নিজের বাড়ি হোক বা ভাড়া বাড়ি হোক, একটা ঘর দিয়েছে। সেই ঘরটা কি দিয়ে জানিস? ফাঁকা ঘর। ফাঁকা ঘর বুঝিস? এই যে ঘর বলছি, ফাঁকা ঘর দিয়েছে, একটা ফাঁকা ঘর, আর কিচ্ছু দেয়নি। ফাঁকা ঘর মানে কি? কিচ্ছু নেই ঘরে। কিচ্ছু নেই। শুধু ফাঁকা ঘর। আর তুই যখন নতুন একটা বাড়ি ভাড়া নিবি, কিছু থাকে বাড়িতে? না। পুরো ফাঁকা। ওরকম ফাঁকা ঘর দিয়েছে। এটাকে বলা হয় আনফার্নিশড। বোঝা গেল? স্যার যদি ঘরটা পুরো সাজিয়ে দেয়, তাকে বলে ফার্নিশড। বোঝা বোঝা গেল? বল কি বুঝতে পারলি? ফার্নিশ আর আনফার্নিশড ডিফারেন্সটা বুঝতে পারলি?
আনফার্নিশ মানে কি? পুরো ফাঁকা ঘর, কিচ্ছু নেই, শুধু ঘরটাই রেখে দিবি। ফার্নিশ মানে যখন ঘরটা পুরো সাজিয়ে দিবি। সাজিয়ে মানে বুঝতে পারছিস, একটা এসি থাকলো, একটা ফ্রিজ থাকলো, ওয়াশিং মেশিন থাকলো, তারপর ফার্নিচার থাকলো, আলমারি থাকলো, পুরো সাজানো ঘর, এটাকে বলে ফার্নিশড। আর এই সাজানোকে ওরা লিখে দেবে ফার্নিচার বলবে। বলবো আস্তে, আস্তে বলবো। তাহলে বোঝা গেল সাজানো আর না সাজানোর মধ্যে ডিফারেন্সটা? সাজানো হলে ফার্নিশ, সাজানো না হলে আনফার্নিশড। তাহলে কোনটুকু বললাম এখান দিয়ে? তোরা যখন খাতায় টুকবি এটা পুরোটাই টুকবি, বাট আমি এটাকে কোনটুকু টুকলাম এখান থেকে এতটা বললাম, এতটা বললাম। আর কোথায় চলে আসছি এবার? এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, এখন পড়বো না। আমি বলবো কি নন গভর্নমেন্ট। এই যে এটা নন গভর্নমেন্টের জন্য, এটা নন গভর্নমেন্ট। এটা কার জন্য? নন গভর্নমেন্ট। ভালো করে শুনবি। প্রথমে আনফার্নিশড পড়বো, তারপর ফার্নিশ। মোট কথা প্রথমে আনফার্নিশড পড়বো। কি বলেছে? ভালো করে কিছু, কিছু জিনিস তোকে মনে রাখতে হবে। দুটো রুল, এই দুটো রুল পড়তে হবে। এই বছরের স্টুডেন্টদের জন্য দুটো রুল পড়তে হবে। পরের বছর যারা পড়বে তারা একটা রুল পড়লেই হবে। ঠিক আছে তো? কিছু নিয়ম চেঞ্জ হয়েছে। কেন নিয়ম চেঞ্জ হয়েছে নিয়মটাও বলে দিচ্ছি। সরকার যে নিয়ম চেঞ্জ করেছে, আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 2023-24, তাই তো? 1/4/23 থেকে 31/3/24 অব্দি, এটা আমাদের প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে তো? এখানে চলবে ওল্ড রুল, এখানে চলবে কি ওল্ড রুল, এখানে চালু হবে নিউ রুল। বুঝতে পারলি? ওল্ড রুল আর নিউ রুল কবে থেকে কবে, কোন তারিখ থেকে কোন তারিখ ওল্ড রুল? এপ্রিল মাস থেকে আগস্ট মাস অব্দি ওল্ড রুল চলবে। কি বললাম? এপ্রিল, সরকার যে নিয়ম চেঞ্জ করেছে, সরকারের যে নতুন রুলটা অ্যাপ্লিকেবল হয়েছে, কবে থেকে নতুন রুল অ্যাপ্লিকেবল হয়েছে? এই তারিখ থেকে। এই তারিখ থেকে সরকার যে রুল নিয়ে এসছে, সেই রুলটা চালু হয়েছে এখান থেকে, নতুন রুল এখান থেকে। তার আগের পোর্শনে পুরোনো রুল চলবে। তাহলে ওল্ড মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় কিচ্ছু বলে দেবে না, কিচ্ছু বলে দেবে না, তোকে মনে রাখতে হবে, কিচ্ছু বলে দেবে না, এগুলো মনে রাখতে হবে। তাহলে ওল্ড রুল কবে চালু হয়েছে? আজ কেউ যদি কলেজের স্টুডেন্ট হয় তাকেও এটা মনে রাখতে হবে, আর তোকেও মনে রাখতে হবে। সে তুই এমন ব্যাপার নেই কলেজ স্টুডেন্ট অনেক বড় আর তুই ছোট, নিয়ম সবার জন্য সমান। যারা সিএ পড়বে, যারা প্রফেশনাল কোর্স, তাদেরও এই নিয়মই মনে রাখতে হবে। ঠিক আছে? রুল রুলই, এমন না যে তুই বাচ্চা বলে তোর রুলটা অন্য হবে, এরকম কোনো ব্যাপার না। তো কি বললাম, ওল্ড রুল কবে থেকে চালু হয়েছে? মানে ওল্ড রুল তো ছিলই, ওল্ড রুল তো ছিলই। ঠিক আছে তো? তো ওল্ড রুলটা চলবে কোন মাস অব্দি? এপ্রিল মাস থেকে আগস্ট অব্দি ওল্ড রুল। আর আগস্টের পর থেকে মানে সেপ্টেম্বর মাস থেকে পুরো নিউ রুল। ঠিক আছে তো? এখানে দেখ এটাই লিখেছে, বুঝতে পারবি ব্যাপারটা। এখানে একটা ওল্ড রুল বলা আছে। ঠিক আছে তো? আর একটা এখানে নিউ রুল বলা আছে। ডেট বলেনি, ডেট অঙ্ক সময় আমরা বলবো ওল্ড রুল কবে চালু হয়েছে। ঠিক আছে তো? ওল্ড রুল মানে আগে কি ছিল, আর নিউ রুল মানে এখন কি ছিল। আগের রুলটা মনে রাখলে এখন মনে রাখার খুব সুবিধা। জানিস তোরা সে এইখানে কি লেখা আছে? অ্যাজ পার 2001 সেন্সাস। সেন্সাস মানে বুঝিস তো? সেন্সাস মানে কি? জনগণনা। দেখবি আমাদের দেশে জনগণনা হয়, জানিস তো? প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়। তো বলছে অ্যাজ পার 2001 সেন্সাস। 2001 হবে না, 2011 হবে এটা। দেখে নিচ্ছি একবার। না ঠিকই ছিল, ঠিকই লেখা আছে। সরি, ওল্ড রুল ঠিকই লেখা ছিল, 2001ই হবে। অ্যাজ পার ওল্ড রুল ছিল 2001 সেন্সাস, আর নিউ রুল অ্যাজ পার 2011 সেন্সাস। টা 1, না ওল্ডে ছিল 2001 আর নিউতে ছিল 2011। কি বলছে? পপুলেশন অফ দ্য সিটি ওয়্যার এক মানে পপুলেশন, পপুলেশন মানে কি? জনসংখ্যা। জনসংখ্যা 2001 এর সেন্সাস বলছে, বলছে তুমি যেখানে তুমি যেখানে ঘর দেখে দিয়েছে মালিক, সেই শহরের জনসংখ্যা যদি 10 লাখ হয়, সেই শহরের জনসংখ্যা যদি 10 লাখ হয়, তাহলে তোমার স্যালারি হবে কত? 7.5% স্যালারি হতে হবে। ঠিক আছে? শহরের জনসংখ্যা যদি 10 লাখ হয়। আর শহরের জনসংখ্যা যদি 10 লাখ থেকে 25 লাখ হয়, শহরের জনসংখ্যা যদি 10 লাখ থেকে 25 লাখ হয়, তখন 10%। আমি দেখ তোদের মনে রাখার জন্য না, এখানে এত লেখা আছে তো, তোকে বলি যে ওল্ড রুলটা কি লেখা ছিল। ওল্ড রুলটা বলে দিচ্ছি। ওল্ড রুলটা বলে দিচ্ছি। ঠিক আছে? ওল্ড রুলটা বলে দিচ্ছি। ওল্ড রুল, পপুলেশন যদি আপ টু 10 লাখ হয়, তাহলে কি? যদি 10 লাখ থেকে 25 লাখ হয়, তাহলে কি?
আর যদি অ্যাবাভ 25 লাখ হয় তাহলে কি? 25 লাখ টাকা না কিন্তু জনসংখ্যা। তুই যেই শহরে বসবাস করিস সেই শহরে জনসংখ্যা 10 লাখ হয় তাহলে 7.5%। 10 লাখ থেকে 25 লাখ হলে 10%। ঠিক আছে? আর বল 25 লাখের বেশি হলে 15% এখানে কি? কোটি অফ স্যালারি। কি বুঝতে পারলি এখানে? পুরোনো রুলে লেখা ছিল যেই শহরে বসবাস করব সেই শহরের জনসংখ্যা যদি 10 লাখ হয়, সেই শহরের জনসংখ্যা যদি 10 লাখ হয় তাহলে কত? 7.5। যেই শহরে বসবাস সেই শহরের জনসংখ্যা যদি 10 লাখ থেকে 25 লাখ হয় তাহলে কত? 10। মনে রাখার সুবিধা 7.5 10 দেখ আড়াই করে বল দেখ 7.5 10 15 মনে রাখার সুবিধা কোনো অসুবিধা নেই। 7.5 10 15। আর একটা জিনিস অ্যাকচুয়ালি তোকে যে শহর দেবে না আমি বলছি পরীক্ষা হলে যে অঙ্ক করতে যে শহর দেবে তোকে মেট্রো শহর দেবে কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই 4টে শহরের বাইরে দেবে না। আর এই 4টে শহর তুই একটা ইমাজিন কর আজকে তুই কলকাতা শহরে বসো এই শহরের জনসংখ্যা কত? 25 লাখ নাকি তার বেশি? বেশি। তুই দমদমেই তো বেশি। একটা মেট্রো শহরের জনসংখ্যা কোটিতে হয় কোটিতে। একটা মেট্রো শহরের জনসংখ্যা কোটিতে হয়। তার মানে কোটিতে মানে কি হতে পারে? তোর অ্যান্সার কি বেরোতে পারে? মানে মেট্রো শহর যদি লেখা দেখতে পাস তাহলে তুই কি করবি? করলো ভাবতেই হবে না তো। এটাই আমি শিখেছি। স্যার এমন একটা শহর দিন আপনি আজ বুঝতে পারছেন। ধরুন বনগাঁ দিলাম, আমি জানি না বনগাঁয় কত জনসংখ্যা। তুই নোট লিখে দিবি, ধরে নিচ্ছি এই শহরের জনসংখ্যা এত থেকে এত। 10 বুঝতে পারলি তো? সব ঠিক আছে। এটা পপুলেশন এটা কি ছিল? এটা ওল্ড রুল। এর পাশেই তোকে নিউ রুল করে দিচ্ছি। এর পাশেই তোকে নিউ রুল করে মনে রাখার কত সুবিধা দেয়। এটা ওল্ড রুল হলো না? ওটা তো বইতে নোট করেছি। এবার তো ছোট ট্রিক্স মনে রাখার জন্য একটা ট্রিক্স বলে দিচ্ছি। এটা দুটোর পাশাপাশি করতে হবে তো। ওল্ড রুল কবে থেকে কবে চালু হবে? এইমাত্র বললাম বল। 1/4/23 থেকে 31/8/23 অব্দি বললাম না? নিউ রুল কবে থেকে? 1/9/23 থেকে বল। 31/3/24 ঠিক আছে? মানে তারপরেও চলতে থাকবে। এটা 7.5% ছিল তো। এখানে কি হচ্ছে? নিউ রুলে কি হয় জানিস তো? রেট কমিয়ে দিয়েছে। কি বললাম? রেট কমিয়ে দিয়েছে। মনে রাখবি। ট্রিক্স মানে কি করে মনে রাখতে হবে? নিউ রুলের রেটটা কমিয়ে দিয়েছে। তাহলে 7.5 এর জায়গায় কত এসছে জানিস তো? দেখি 7.5 এর 5 এসছে। 7.5 এর জায়গায় 5 এসছে। এখানে এসছে 5, এখানে এসছে 7.5 আর এখানে এসছে 10। বাকি তো সবই সেমই তো রেখেছে। পুরো সেম। তাহলে কি হবে স্যার? অফ স্যালারি। সবকটা অফ স্যালারি হবে। তুই এইটুকু যদি দেখে যাস তবু তোর অঙ্ক নেমে যাবে। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি এটা কি ছিল এটা? এটা কোন রুল বললাম এটা? এটা ওল্ড নিউ দুটোই বললাম। এটা কি শেখালাম? এটা আমি তোকে শেখালাম হচ্ছে তোর এটা করলাম ওন্ড বাই দ্য এমপ্লয়ার। স্যার মানে ওন্ড বাই দ্য এমপ্লয়ার মানে কি? ওন্ড বাই দ্য এমপ্লয়ার মানে কি? এটা যদি মালিকের নিজের বাড়ি হয় তার নিজের বাড়ি হলে রোল এটা। এটা নিজের বাড়ি। স্যার ভাড়া বাড়ি হলে? ভাড়া বাড়ি হলে এত কিছু নেই। হায়ার যদি হায়ার থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? ওল্ড রুল কি ছিল? নিউ রুল কি? রেন্ট পেড ভাড়া বাড়ি মানে কি? রেন্ট পে করতে হবে। রেন্ট পেড অর 15% অফ স্যালারি। দুটোর মধ্যে যেটা লোয়ার। এখানে রেন্ট পেড অর 10% অফ স্যালারি। দুটোর মধ্যে যেটা লোয়ার। তোকে কিন্তু দেখিয়ে দিলাম দেখ। ভাড়া বাড়ি হলে নিয়ম কি আর নিজের বাড়ি হলে নিয়ম কি? এর বাইরে কিছু নেই। এইটুক যদি পুরো মাথার মধ্যে গেঁথে রাখতে পারিস, এখানে তো অনেক বড় করে চার্ট করে করা আছে। তুই এইটুক যদি মাথার মধ্যে গেঁথে রাখতে পারিস তাহলে তোর অঙ্ক নেমে যাবে। এইটুক। কি বললাম বুঝতে পারলি তো? নিজের বাড়ি হলে নিয়ম কি, ভাড়া বাড়ি হলে নিয়ম কি? এইগুলোই এখানে লেখা আছে। দেখ ভালো করে কি লেখা আছে? এই দেখ ওন ভাড়া বাড়ি এটাই লেখা আছে। ওটা আমি তোকে সুন্দর করে চার্ট করে দেব মনে রাখার জন্য। স্যার এখানে স্যালারি মানে কি? স্যালারি আপনি লিখলেন স্যালারি মানে কি? আপনি এই জায়গায় করার সময় স্যালারিটা বেসিক, ডিএ আর কমিশন। তাহলে এখানে কি? কি লেখা আছে? স্যালারি বলতে বেসিক, এখানেও বেসিক। তারপর কি লেখা আছে? ডিএ। কিন্তু ব্যাকে লেখা আছে ফর্মিং পার্ট অফ স্যালারি। আগে বোনাস ছিল না। এখানে না স্যালারি বলতে সব নিবি। যত থাকবে অঙ্ক করার সময় স্যালারি যা থাকবে সব নিয়ে নিবি সব।
বেসিক ডিএ বোনাস নেব, কমিশন নেব, অল ট্যাক্সেবল অ্যালাউন্স নেব, যত রকমের ট্যাক্সেবল অ্যালাউন্স, ধর সাপোজ ধর অঙ্ক করছিস, চিলড্রেন অ্যালাউন্স পেয়েছিস, হোস্টেল অ্যালাউন্স পেয়েছিস, তারপর এডুকেশন সব বললাম, ট্রান্সপোর্ট অ্যালাউন্স পেয়েছিস, কনভেয়ান্স, এন্টারভিউ, সমস্ত অ্যালাউন্স দিতে পারবি, সব অ্যালাউন্স দিতে পারিস, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সব অ্যালাউন্স দিতে পারিস, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারি স্যালারি মানে, ও স্যার এখানে স্যালারি মানে তাহলে সব নিয়ে নেবো, সব নিয়ে নে, সব যা আছে সব নিয়ে নে, সব স্যালারির মধ্যে বল। কি কি নিবি না এর মধ্যে দেখ লিখেছে, কি কি নিবি না। বলছে তুই নিবি না ডিএ নিবি না, কোন ডিএ? কি লেখা যাবে এখানে? নট ফর্মিং পার্ট, মানে ওই একই কথা, ফর্মিংটা নেবো মানে নট ফর্মিং নেবো না। এক্সেম্পট অ্যালাউন্স নেবো, স্যার এক্সেম্পট অ্যালাউন্স বুঝলাম না। ধর আগে কিছুক্ষণ আগে করছিলি না, এই দেখ একটা অঙ্ক করলি না, চিলড্রেন অ্যালাউন্স, দেখ এই দেখ, মনে পড়ে চিলড্রেন অ্যালাউন্স করেছিলেন, এই এক্সেম্পশন কত লিখেছে, এক্সেম্পশন কত লিখেছে? 24 ওই 2400 নিবি না, তুই নিবি কোন? এইটা নিবি। কোনটা নিবি? আর বাইরের ঘর, মানে ওই একই কথা লিখেছি যাতে তুই তোর ঘাবড়ার জন্য লেখা করে লিখে দিবি, এক্সেম্পশনটা নিতে নেই। ঠিক আছে? তোর কাছে এত ওই কোনগুলো নিতে নেই অত পড়া না পড়লেও হবে, কোনগুলো নিতে হবে ওটা পড়লে তুই বুঝিয়ে যাবি। তাহলে বোঝা গেল এটা? এটা বোঝা গেল, তাই তো? আর কি বলতে হবে? এটা আমি তোকে এতক্ষণ ধরে কি বলছিলাম? এটা আনফার্নিশ বললাম। স্যার ফার্নিশ মানে কি? যেখানে ফার্নিচার প্রোভাইড করা হয়। ফার্নিচার প্রোভাইড করলে কি হবে? এই যে ফার্নিচার। যদি ফার্নিচার মালিকের থাকে তাহলে 10%, যদি মালিকের না থাকে তখন মালিক ভাড়া করে আনবে। এবার শুধু এইটুকুই তুই বুঝবি, এইটুকুই তুই পড়ে রাখবি। কি পড়ে রাখবি? তোকে কি পড়তে বললাম তোকে? বাড়িতে তুই এইটা পড়তে হবে, এইটা। থিওরি গুলো। থিওরি মানে কি? এইটা। এইটা যদি তুই পড়ে রাখতে পারিস, তাহলে আমি তোকে পরের ক্লাসে অঙ্ক শেখাতে পারবো। হয়ে গেল? এই যে, এইটুকু। স্যার এটা স্ক্রিনশটটা। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি এইটা। এটা কি লেখা ছিল? এটা কার করা? লিখে দিচ্ছি। এটা তোকে বোঝালাম হচ্ছে RFA বোঝালাম। এটা বোঝালাম কি? নন গভর্নমেন্টের। কার বোঝালাম বল? নন গভর্নমেন্টের। এটা বোঝালাম কি বল? নন গভর্নমেন্টের পর আর ফার্নিশড। এইটা তোকে পড়ে রাখতে হবে। তাহলে তুই পরের ক্লাসে অঙ্ক করতে পারবি। এটা পড়তে না পারলে আমি তোকে অঙ্ক শেখাতে পারবো। সিরিয়াসলি শেখাতে পারবো। না, আমার হাতে নেই অঙ্ক শেখানো। আমি তোকে কনসাইজ করতে পারি নোটটা। কনসাইজ মানে তোকে ছোট করে দিতে পারি। ওখানে অত বড় লেখাটাকে ছোট করতে পারি। তোর মাথার মধ্যে গেঁথে দিতে পারি। কিন্তু অ্যাপ্লিকেবল তোকেই করতে হবে পরীক্ষা হলে গিয়ে। অ্যাপ্লিকেবল তোকেই করতে হবে। মনে রাখার এত সুন্দর বড় এই আমাদের কলেজে যারা পড়ে ওদেরকে একটা ট্রিক শিখিয়ে দিয়েছি। যখনই RF এর অঙ্ক দেবে তুই দেখবি এটা মালিকের নিজের বাড়ি না ভাড়া বাড়ি। সবার প্রথম দেখবি। স্যার নিজের বাড়ি। নিশ্চয়ই লিখে দেবে শহরের নাম। হ্যাঁ স্যার লিখে দেবে। কি শহর দিয়েছে? বলছে স্যার না মেট্রো শহর দিয়েছে। কলকাতা, মুম্বাই, দিল্লি। বেসিক্যালি এর মধ্যেই থাকে। 90% অঙ্ক 4 টে শহরের মধ্যেই থাকবে। এবং তোর পরীক্ষায় কলকাতা থাকার সম্ভাবনা সবচেয়ে প্রবল। কারণ কলকাতা, আমরা এখানে থাকি তাই। কলকাতা, মুম্বাই, দিল্লি এই 4 টে শহরের মধ্যে থাকবে। আর 4 টে শহরের মধ্যে যদি থাকে তাহলে তো আমরা বুঝতেই পারছি স্যার মেট্রো শহর মানে তো বুঝতেই স্যার জনসংখ্যা কত হবে। কোটিতে খেলবে। আর কোটিতে খেলবে মানে এত লাস্টেরটা হবে। 10%। 15 আর 10। নতুন নিয়ম 10, আগে ছিল 15। ওরা বলে দেবে নতুন নিয়মের দেবে নাকি পুরনো? কিচ্ছু বলবে না, তোকে মাথায় রাখতে হবে, দুটো নিয়মই করতে হবে। কিচ্ছু বলবে না। আর দুটো নিয়মে বের করে করতে হবে। দুটো নিয়মই তোকে করতে হবে। সেটা অঙ্ক করলে তুই দেখাও। ঠিক আছে? এটা নিয়ম করতে হবে। হ্যাঁ, পরের বছর যারা করবে তারা কিন্তু নতুনটাই করবে। এই বছরের জন্য যারা তুই বলে না কিন্তু এমন ভাবিস না তুই আমি 11 এ পড়ি বলে। আর যারা কলেজে পড়ছে তাদের জন্য দুটো নিয়ম করতে হচ্ছে। মানে যারা যারা CA পড়ছে, যারা প্রফেশনাল করছে তাদেরকেও দুটো নিয়মই করতে হচ্ছে। সবাইকে দুটো নিয়ম। কারণ এই বছরেরটাই হচ্ছে এরকম, এই বছরটার জন্য। কারণ এই বছর সরকার রুল চেঞ্জ করছে না। রুল চেঞ্জ করাতে তোমাকে এটা মানতেই হবে। রুল চেঞ্জ করলে তোমাকে মানতে হবে। দেখ ট্যাক্স ওরকম হয় না। আজকে আমি আজকে তুই নিচু ক্লাস পড়ছিস বলে তোর রুল আলাদা। রুল সবার জন্য সমান। রুল সবার জন্য সমান। ঠিক আছে? রুল সবার জন্য সমান। এটা তোকে মাথায় রাখতে হবে। কি বললাম বুঝলি? এই রুলটা তোকে মাথায় রাখতে হবে। যে বলে দিলাম তোকে আমি।